এই সফটওয়্যারটা দিয়ে আমরা সিসিএনএ লেভেলে সবকিছু প্র্যাকটিস করতে পারবো। আমরা ইনিশিয়াল কিছু প্র্যাকটিস করবো এই সফটওয়্যারে, তারপর আমরা এই রাউটার গুলোতেই কাজ করবো। ঠিক আছে, আগে কমান্ড গুলো কিছু শিখে নিয়ে, এখানে অনেক রাউটার আছে, এক্সপেরিমেন্ট করার প্রচুর সুযোগ আছে। আমরা রাউটারেই প্র্যাকটিস করবো, কিন্তু আপাতত কিছু জিনিস শিখে নিই যাতে বাসায় বা অফিসে বসে প্র্যাকটিস করতে পারেন। এই জিনিসগুলো একটু জেনে নিতে হবে। এই সফটওয়্যারটা একদম বাম দিকে কর্নারে এখানে আছে হচ্ছে ডিভাইসের লিস্ট, বিভিন্ন ডিভাইস লিস্ট আছে একদম বাম দিকের কর্নারে। এর মধ্যে এই ডিভাইসটা হচ্ছে রাউটার। ঠিক আছে, এখানে যে ডিভাইস গুলো আছে কার্সর রাখলেই দেখায় কোনটা কোন ডিভাইস। ঠিক আছে, রাউটার, এই রাউটারের উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো মডেলের রাউটার দেখায়, অনেকগুলো মডেলের। সুইচের উপর ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো মডেলের সুইচ আসে। তারপরে এখানে হাব, ওয়্যারলেস ডিভাইস, কানেকশনস, এই কানেকশনস এর উপর, আচ্ছা এখানে দেখেন যখন আমরা কানেকশনস এ ক্লিক করলাম তখন অনেকগুলো কেবল আসে, অনেকগুলো কেবল। এর একটার উপর যদি কার্সর রাখে তাহলে এগুলো দেখায় কোনটা কি টাইপের কেবল। দেখেন একদম প্রথমটা হচ্ছে অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ, তারপরেরটা হচ্ছে কনসোল, তারপরেরটা কপার স্ট্রেট থ্রো, কপার ক্রসওভার, তারপরে ফাইবার, এরকম বিভিন্ন কেবল আছে এখানে। ঠিক আছে, এই কেবলগুলো আমাদের যখন যেটা দরকার হবে আমরা নিয়ে নিব। এখানে একদম প্রথম যে কেবলটা আছে এই কেবলটা বলেছে অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ। আমরা কখনোই এই কেবলটা ইউজ করব না। ঠিক আছে, কারণ এই কেবলটা হচ্ছে সে কি টাইপের কেবল দরকার অটোমেটিক্যালি সিলেক্ট করে নিবে, তখন আমার আর কনসেপ্ট ক্লিয়ার হবে না যে কোন ডিভাইস কানেক্ট করতে কি কেবল লাগে। ঠিক আছে, কাজে এটা আমরা ইউজ করবো না, আমাদের যেটা দরকার এই লিস্ট থেকে সেটা নিয়ে নিব, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা, তারপরে একদম নিচের দিকে এখানে আছে দেখেন এন্ড ডিভাইস, ক্লিক করলে এখানে দেখায় কম্পিউটার, ল্যাপটপ, সার্ভার, ফোন, ট্যাব, টেলিভিশন, অনেক কিছু আছে এখানে। যখন যেটা দরকার হবে আমরা নিয়ে নিব। বুঝতে পারলাম? রাউটারের লিস্টে যদি আমরা যাই, আরেকবার ব্যাক করি রাউটার লিস্টে, এই রাউটারের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো মডেলের রাউটার আসে। একদম প্রথমটা মডেল কত? 1841, তাই না? এই রাউটারটার উপর ক্লিক করে এই ফাঁকা জায়গায় নিয়ে এসে ছেড়ে দিব। জাস্ট আরেকবার ক্লিক করবো, প্লাস চিহ্ন আছে, ক্লিক করলে এটা একটা রাউটার হয়ে যাবে 1841। ঠিক আছে, এই রাউটারটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যে রাউটারটা আছে আমাদের সামনে ওই রাউটারটা আছে, এই রাউটারটা হচ্ছে 1841 মডেলের। এর কর্নারে এখানে দেখেন লেখা আছে 1841 সিসকো 1841 লেখা আছে। তার মানে ওই সফটওয়্যারে যে রাউটারটা আছে এই রাউটারটা সেম রাউটার। বুঝতে পারলাম? এবং দেখেন এটা দেখতেও একই রকম দেখা যাবে। রাউটারটার উপর একটা সিঙ্গেল ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক করলে এটা যে উইন্ডোটা ওপেন হলো এটা জুম ইন করে দেন। জুম ইন করলে এই রাউটারের ব্যাক সাইডটা বড় করে দেখা যাবে। এটা হচ্ছে রাউটারের ব্যাক সাইড। দেখেন এইটা আর এটা দেখতে কিন্তু একদমই একরকম। দেখেন এটা খেয়াল করে, এর এক পাশে হচ্ছে পাওয়ার সুইচ, পাওয়ার কেবল, এই যে এটা, তারপরে হচ্ছে সুইচ, তারপরে হচ্ছে এখানে একটা ফাঁকা স্লট আছে, এটা হচ্ছে সেই স্লট, এখানে একটা সার্কিট লাগানো আর ওখানে ফাঁকা আছে। তারপরে দেখেন চারটা RJ45 পাশাপাশি আছে, এই চারটা হচ্ছে সেই RJ45। এর মধ্যে কনসোল আছে, অক্সিলারি আছে, ফার্স্ট ইথারনেট 0/0, 0/1 আছে। দেন আরো একটা ফাঁকা স্লট আছে, তারপরে এখানে একটা ইউএসবি পোর্ট, এখানে হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। সবকিছু কিন্তু এটার সাথে সেম। কাজে আমরা এই রাউটারের কমান্ড গুলো যদি প্র্যাকটিস করি বা এই রাউটার যদি ইউজ করতে হ্যাবিচুয়েট হই তাহলে এই রাউটারে কাজ করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। ঠিক আছে, সেম জিনিস। তো আমরা প্রথমে এখানে কিছু কমান্ড নিয়ে দেখি বা এই যে মডিউল গুলো কানেক্ট করব সেইগুলো একটু বুঝে নিই। এইখানে দেখেন দুইটা ফাঁকা জায়গা আছে। ঠিক আছে, এর উপরে লেখা আছে স্লট 0, আপনারা ওখান থেকে করতে পারেন কিনা। স্লট 0 আর একটাতে লেখা আছে স্লট 1, এইটাতে কিন্তু স্লট 0 স্লট 1 লেখা আছে। এখানে আমরা কি করতে পারবো, বিভিন্ন ডিভাইস কানেক্ট করব, মডিউল কানেক্ট করব। কি কি মডিউল কানেক্ট করা যাবে তার একটা লিস্ট আছে বাম পাশে, দেখতে পাচ্ছেন মডিউলস। এই মডিউলস এর উপরে ক্লিক করেন, লিস্টটা চলে যাবে, আবার ক্লিক করলে লিস্টটা আসবে। ঠিক আছে, আমরা একটা একটা করে লিস্টটা একটু দেখি। একদম নিচের দিকে দেখেন আছে WIC কভার, মানে হচ্ছে ওয়ান ইন্টারফেস কার্ড কভার। এই কভারটা কিন্তু কোনো সার্কিট না, এটা হচ্ছে জাস্ট এই ফাঁকা জায়গাগুলো কভার দিয়ে ঢেকে রাখার জন্য। ঠিক আছে, আচ্ছা এখানে যখন কোনোটা সিলেক্ট করব এটা এখানে চলে আসবে এই জায়গাটাতে। ঠিক আছে, ডান পাশে নিচে, ডান পাশে কর্নারে দেখেন এই WIC কভার যদি সিলেক্ট করি, জাস্ট ক্লিক করলেই ডান পাশে এখানে কভারটা চলে আসছে। এই কভারটা এখানে লাগাতে গেলে পাওয়ারটা অফ করে নিতে হবে। এটা হচ্ছে পাওয়ার সুইচ, দেখেন অন অবস্থায় গ্রিন, অফ অবস্থায় ব্ল্যাক পাওয়ার সুইচ। এটাকে যখন আমরা অন করব তখন এই কার্ডটা এখানে লাগাইতে দিবে না, কভারটা এখানে লাগানো যাবে না, বলতেছে কুড নট অ্যাড এ মডিউল হোয়েন দ্য পাওয়ার ইজ অন। ঠিক আছে, রাউটারের পাওয়ারটা অফ করতে হবে, দেন আমরা এই মডিউলটা দিয়ে এটা বন্ধ করে দিতে পারি।
এই রাউটারে যেমন দেখেন এই যে এখানে এই কভার দিয়ে বন্ধ করে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো যখন কেনা হয় তখন কভার দিয়ে বন্ধই করা থাকে, তারপরে এই কভারটা খুলে এখানে একটা সার্কিট লাগাই দেওয়া হয়, বুঝতে পারলাম? আচ্ছা, সার্কিট গুলো যখন আমরা লাগাবো তখন একটু সার্কিট গুলো সম্পর্কে আমরা জানি। দেখেন এখানে যে সার্কিটটা লাগানো আছে এই WSC 2T, আপনারা সবাই হাতে নিয়ে দেখছেন এটা WSC 2T, তাই না? এটা WSC 2T-র উপর একটা ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এই ডান পাশে আপনারা যে সার্কিটটা দেখলেন ঠিক ওইটার ফ্রন্ট সাইড থেকে ছবি তুললে যা হবে সেটাই দেখাচ্ছে, এবং এখানে নিচে এই জায়গায় এর একটা ব্যাখ্যা আছে এটা কি কাজে ইউজ করা যাবে। এটা দেখেন কি বলেছে, এটা দ্য ডুয়েল সিরিয়াল পোর্ট ওয়ান ইন্টারফেস কার্ড, তার মানে কি এটা ডুয়েল সিরিয়াল পোর্ট, তার মানে এখানে দুইটা সিরিয়াল পোর্ট আছে, ঠিক আছে? তার একটু উপরে দেখেন WSC 1T আছে, 1T, এটা ক্লিক করেন। 1T তে ক্লিক করলে তখন এখানে আরেকটা সার্কিট আসতেছে, এটা হচ্ছে সিঙ্গেল পোর্ট। দেখেন WSC 1T প্রোভাইডস এ সিঙ্গেল পোর্ট সিরিয়াল কানেকশন, ঠিক আছে? তার মানে এটা হলো সিঙ্গেল পোর্টের, আর 2T হচ্ছে ডাবল পোর্টের, বুঝতে পারলাম? তার উপর আছে দেখেন 1E-NET, এই E-NET ফর ইথারনেট। তারও উপরে আছে দেখেন 4ESW, দেখেন উপর থেকে 3 নম্বরটা ESW, মানে এটা হচ্ছে 4 পোর্টের একটা ইথারনেট সুইচ, ঠিক আছে? এটা ক্লিক করলে দেখেন এখানে 4 পোর্টের একটা ইথারনেট সুইচ চলে আসে। এটা যদি আমি এখানে লাগাইতে চাই তাহলে কি করতে হবে, এই কভারটাকে খুলে ফেলতে হবে, খুলে এখানে এটা কানেক্ট করে দিতে হবে। এবার আমরা এর তো জাস্ট ব্যাক সাইডটা দেখলাম, আমরা একটু কনফিগারেশনের দিকে যাই। এটাকে আগে ডিফল্ট মোডে নিয়ে আসি। এটা যখন অন করব তখন অন করলে এরকম অনেকগুলো মেসেজ আসতে থাকবে, একটা রাউটারকে অন করলে এরকম অনেকগুলো মেসেজ আসবে, এই রাউটারকে অন করলে এরকম মেসেজ আসবে। এগুলো হচ্ছে মূলত উইন্ডোজের মতোই কাজ করে। উইন্ডোজে পোস্ট বলতে একটা টার্ম আছে, পোস্ট জানা আছে কারো? পাওয়ার অন সেলফ টেস্ট, পাওয়ার অন সেলফ টেস্ট এটা কি জিনিস? নিজের সব হার্ডওয়্যার গুলো চেক করে দেয়। রাইট, কম্পিউটারে যখন পাওয়ার অন করা হয় তখন কম্পিউটারটা কি করে, নিজের হার্ডওয়্যার গুলোকে চেক করে, নিজের হার্ডওয়্যার গুলোকে চেক করে যদি কোনো প্রবলেম পায় তাহলে একটা মেসেজ দেয়। কি মেসেজ দেয়? হ্যাঁ ঠিক আছে, ওই যে প্রেস F1 টু কন্টিনিউ এরকম একটা রিকোয়েস্ট আসে। ইস্যু হচ্ছে যে যখন হার্ডওয়্যার কোনো প্রবলেম পায় তখন এই যে প্রেস F1 টু কন্টিনিউ বলে না, ওর উপরেই লেখা থাকে সমস্যাটা কি। আমরা ওই সমস্যাটা আর করি না, জাস্ট F1 চেপে সামনে চলে যাই। হ্যাঁ, কোনো হার্ডওয়্যারের প্রবলেম পেলে সেই মেসেজটা দেয়। যখনই কোনো একটা কম্পিউটার এরকম F1 টু কন্টিনিউ বলবে তখনই বুঝবেন যে সামথিং প্রবলেম উইথ দ্য হার্ডওয়্যার, ঠিক আছে? তাহলে ওই আপনি মেসেজটা পড়েন, পড়লেই বুঝতে পারবেন কোন হার্ডওয়্যারের প্রবলেম আছে, সেটা ঠিক করেন, তাহলে আর এই মেসেজটা আসবে না, নাহলে সবসময় এটা আসতেই থাকবে। হ্যাঁ, যে কোনো কিছুতে প্রবলেম হয়নি, ঠিক আছে, ঝামেলা করবে। রাউটার গুলো তো এরকম পোস্ট হয়, পোস্ট হয়ে যখন ওর কাজ, ওর নিজের কাজ কমপ্লিট, কম্পিউটারে যখন নিজের কাজ কমপ্লিট তখন কি হয়, উইন্ডোজের ডেস্কটপটা ওপেন হয়, তাই না? তারপর আমরা কাজ শুরু করতে পারি। তো রাউটারে যখন নিজের কাজ কমপ্লিট হবে তখন রাউটার অন হয়ে এরকম একটা মেসেজ দিবে, কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়ালগ। এখানে আপনাকে ইয়েস অর নো লিখতে বলবে, মানে এখানে আপনাকে এখন কমান্ড লিখে লিখে কাজ করতে হবে। এখানে কোনো গ্রাফিক্স মোড নাই, CLI মোড, কাজে যা কাজ হবে সবই কমান্ড লিখে লিখে, কাজে সে কোনো ছবি দেখাবে না। এখানে এসে আপনাকে বললো যে এখন তুমি কি করবা, ইয়েস নো কিছু একটা লিখতে হবে, বুঝতে পারলাম? একটা রাউটারকে যখন আমরা পাওয়ার অন করব তখন যদি এই মেসেজ আসে তাহলে বুঝতে হবে এই রাউটারে কোনো কনফিগারেশন নাই। যদি এই মেসেজ আসে, রাউটারে কোনো কনফিগারেশন থাকলে আর এই মেসেজটা আসবে না, বুঝতে পারলাম? তার মানে এই মেসেজ আসা মানে কি, রাউটার ব্ল্যাঙ্ক, রাউটার রানিং উইথ দ্য ব্ল্যাঙ্ক কনফিগারেশন, কোনো কাজ করা হয় না। এই রাউটারটা তো আমরা মাত্র অন করলাম, কোনো কাজ করি না, কাজে এরকম মেসেজ আসছে। এরপর একটু কাজ করব, তারপর আবার দেখবো, পাওয়ার অফ অন করবো, দেখবো আর এই মেসেজটা আসে না। ওকে, এখন আমাকে একটা কমান্ড দিতে বলতেছে, এখানে ইয়েস বা নো লিখতে হবে। আমরা বুঝিনি কি লিখবো। এখানে ইয়েস লিখেও কাজ করা যায়, নো লিখেও কাজ করা যায়, বাট দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যদি আমি এখানে ইয়েস লিখি তাহলে রাউটার কি করবে, রাউটার বলেছে কি দেখেন, কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়ালগ, মানে আমি কনফিগারেশন ডায়ালগ সহ রান করব কিনা, ইয়েস বা নো লিখতে হবে। যদি ইয়েস করি তার মানে কি আমি ডায়ালগ গুলো চাচ্ছি, আর যদি নো করি তার মানে আমি ডায়ালগ গুলো চাই না, তাই না? ডায়ালগ চাইলে কি হবে, ডায়ালগ চাইলে তখন রাউটার আপনাকে একটা একটা করে প্রশ্ন করতে থাকবে, মানে আপনাকে কনফিগারেশন গুলো আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন না, সে তার জিনিসগুলো আগে চাইবে। সে একটা হোস্ট নেম দিতে বলবে, একটা পাসওয়ার্ড দিতে বলবে, এই করতে বলবে, সেই করতে বলবে, সেগুলো না করা পর্যন্ত আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন না। তার মানে এখানে ইয়েস দিলে আপনি রাউটারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন,
আপনার কথা রাউটার আগেই শুনবেন, একটা লেভেলে গিয়ে তারপর শুনবে, ওর কথা আগে আপনাকে শুনবে, মানে আপনি তোকে বলতেছেন ডায়ালগ বলতে। আর যদি আপনি নো বলে দেন শুরুতেই, তাহলে সে কোনো ডায়ালগ বলবে না, কিছুই চাইবে না, আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন। ঠিক আছে, মানে রাউটার ফ্রম দ্য ফার্স্ট টাইম আপনার কন্ট্রোলে চলে আসবে। বুঝতে পারলাম? আচ্ছা, এখানে নো লিখে একবার ট্রাই করে, ইয়েস লিখে একবার ট্রাই করে দেখেন কি বলে। লিখলাম এখানে ইয়েস লিখে দেখেন, ইয়েস লিখলাম। ইয়েস লিখলে দেখেন সে কি বলতেছে, উড ইউ লাইক টু এন্টার বেসিক ম্যানেজমেন্ট সেটআপ। এখন বেসিক ম্যানেজমেন্ট সেটআপ আমি যেতে চাই কিনা, ইয়েস নো এখানেও কিছু চাইতেছে। ধরেন ইয়েস বা নো কিছু একটা দিলাম, দিলে কি বলতেছে, এখন একটা হোস্ট নেম চাইতেছে। হ্যাঁ, দিলাম একটা হোস্ট নেম, তারপরে আবার ইনেবল সিক্রেট চাইতেছে, মানে একটা পাসওয়ার্ড চাইতেছে। তার মানে ওর মিনিমাম কনফিগারেশন ফুলফিল না হওয়া পর্যন্ত ও আমাকে কাজ করতে দিবে না। এখন আমার দরকার হয়তো ব্যান্ডউইথ দেখা, ঠিক আছে, সে আমাকে করতে দিবে না, কারণ ওর আগে এগুলো শুনতে হবে। ঠিক আছে, তো আমার আইপি দেওয়া দরকার, দিতে দিবে না, ওর মিনিমাম কনফিগারেশন ওকে হবে, তারপর দিবে। যখন আমি এখানে ইয়েস দিব, বুঝলাম। আর যদি এখানে আমি নো দিই, পাওয়ারটা অফ করে অন করতে হবে। যখন নো দিব তখন কিন্তু সে আমার কাছে আর এরকম কিছু চাইবে না। এখানে আমি নো দিলাম, দেখেন নো দিলে সে তখন কি বলতেছে, প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড। ঠিক আছে, তার মানে এন্টার কি চাপতে বলতেছে, শুরু করার জন্য এন্টার চাপতে হবে। এন্টার দিলাম, এন্টার দিলে দেখেন বাম পাশে কর্নারে রাউটার, এরপর একটা গ্রেটার দেন সাইন আসছে। সবার আসছে এরকম? ওকে, রাউটারের পরে এরকম রাউটার লেখা, তারপরে যখন এরকম গ্রেটার দেন সাইন থাকবে, তখন এটাকে বলে রাউটারের ইউজার মোড। ঠিক আছে, পিসিতে যেরকম ইউজার মোড অ্যাডমিনিস্ট্রেটর মোড আছে, রাউটারও এরকম ইউজার মোড অ্যাডমিনিস্ট্রেটর মোড আছে। এটা হচ্ছে ইউজার মোড। ইউজার আর অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে পার্থক্য কি? অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে একটা ডিভাইসের কন্ট্রোলার, সে সবকিছু করতে পারে, বাট ইউজার কন্ট্রোলার না। ইউজার হচ্ছে ইউজার, সে অ্যাডমিনিস্ট্রেটর যা যা ওকে পাওয়ার দিয়ে দিবে ওইটুকুই করতে পারবে, তাই না? তো এখানে রাউটারে ইউজার মোড অ্যাডমিনিস্ট্রেটর মোড একই রকম। এখানে ইউজার মোডে থেকে আমরা রাউটারে সব ধরনের কাজ করতে পারবো না, অ্যাডমিনিস্ট্রেটর মোডে গেলে আমরা সব কাজ করতে পারবো। তো একটা রাউটারে অ্যাডমিনিস্ট্রেটর মোডে যেতে হলে আমাকে এখানে একটা কমান্ড লিখতে হবে। কমান্ডটা হচ্ছে ENABLE, এনাবল। এই কমান্ড দিতে হবে। আচ্ছা, যখন রাউটারের পরে এরকম গ্রেটার দেন সাইন থাকবে, তখন এটাকে বলা হয় হচ্ছে ইউজার মোড। আমি এগুলো এই টেক্সট ফাইলটা আপনাদের দিয়ে দেবো, কাজেই আপনারা খাতায় না লিখলেও পারেন, কাজগুলো একটু করেন। এটাকে বলে ইউজার মোড। ঠিক আছে, এরপরে যখন আমরা এখানে এনাবল কমান্ড দিব, এনাবল কমান্ড দিলে তখন দেখেন এটা মোডটা চেঞ্জ হয়ে যায়। তখন এখানে হ্যাশ সাইন আসে, গ্রেটার দেনের জায়গায় হ্যাশ সাইন আসে। চিহ্ন দেখে বুঝতে হবে কখন কোন মোডে আছেন। ঠিক আছে, ওকে, এই চিহ্নগুলো দেখে বুঝতে হবে কখন কোন মোডে আছেন। যখন গ্রেটার দেন মোডে আছেন তখন ইউজার মোড, যখন এরকম হ্যাশ মোডে আছেন তখন এটা হচ্ছে প্রিভিলেজ মোড। এটাকে অ্যাডমিনিস্ট্রেটরকে এখানে বলা হচ্ছে প্রিভিলেজ। এই চিহ্নটা যখন হ্যাশ আসবে তখন এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। আমরা যখন উইন্ডোজে কাজ করি তখন বলি অ্যাডমিনিস্ট্রেটর, যখন লিনাক্সে কাজ করি তখন বলি রুট। রুট হচ্ছে লিনাক্সের অ্যাডমিনিস্ট্রেটর। আর যখন রাউটারে কাজ করি তখন এটাকে বলা হয় প্রিভিলেজ মোড। যখন আমরা এরকম এনাবল লিখে এন্টার দিলাম, তখন এইখানে এরকম একটা গ্রেটার দেন সাইন চলে আসবে, হ্যাশ সাইন চলে আসবে। এই হ্যাশ সাইন আসলে তখন এটাকে বলা হয় হচ্ছে প্রিভিলেজ মোড। এটার নাম হচ্ছে PRIVILAGE, প্রিভিলেজ মোড। আচ্ছা, তাহলে আমরা এখানে ইউজার মোড এবং প্রিভিলেজ মোড দুটার মধ্যে পার্থক্য বুঝলাম কিনা, দেখলে চিনবো কিনা? ওকে, এই যে প্রিভিলেজ মোড, এই প্রিভিলেজ মোডে অনেক কমান্ড কাজ করবে, অনেক কমান্ড কাজ করবে না। কোন কমান্ড কোন মোডে কাজ করবে সেগুলো মনে রাখতে হবে। এখানে কাজ করবে যত রাউটারে যত শো কমান্ড আছে, সেই শো কমান্ড গুলো কাজ করবে হচ্ছে এখানে। শো মানে কি? দেখানো। মানে আমি রাউটারকে বলতেছি দেখাও, কি দেখাবে সেটাও বলতে হবে। ঠিক আছে, শো এর পরে আমি কি দেখতে চাই, কারণ ও তো কমান্ড ছাড়া কিছু বোঝে না, ক্লিক করে কাজ করা যাবে না। যে ওর কি দেখতে চাই সেটা আমাকে বলতে হবে, যে হাত দেখাও, পা দেখাও, কি দেখাবে বলতে হবে। তো শো এর পরে যে আমরা কমান্ড গুলো দিব, এই কমান্ড গুলো কি কি কাজ করবে সেগুলো একটু জেনে নিই। একটা হচ্ছে রানিং কনফিগ, রানিং হাইফেন কনফিগ। আচ্ছা, শো রানিং কনফিগ। দেন অ্যানাদার কমান্ড হচ্ছে শো স্টার্টআপ হাইফেন
কনফিগ। দেন আরেকটা কমান্ড হচ্ছে শো ফ্ল্যাশ। ফ্ল্যাশের পর এরকম কলন আছে একটা, কমান্ডটা হচ্ছে এরকম। এখানে যে কমান্ডগুলো আমরা লিখলাম শো রানিং কনফিগ, মানে আমি ওকে তিনটা জিনিস দেখাইতে বলতেছি তিনটা কমান্ডে। প্রথম কমান্ডটা হচ্ছে রানিং কনফিগ, এটার আউটপুট আসবে হচ্ছে র‍্যাম থেকে। রাউটারে তিনটা মেমরি আছে আমরা দেখলাম। দ্বিতীয় কমান্ড হচ্ছে স্টার্টআপ কনফিগ, এটার আউটপুট আসবে হচ্ছে এনভিরাম থেকে। আর এটার আউটপুট আসবে হচ্ছে ফ্ল্যাশ মেমরি থেকে। মানে ওর তিনটা মেমরিতে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো দেখার জন্য আলাদা আলাদা কমান্ড আছে, ঠিক আছে? এই তিনটা কমান্ড আমরা দিতে পারবো হচ্ছে প্রিভিলেজ মোড থেকে, ঠিক আছে? প্রিভিলেজ মোড থেকে এই কমান্ড গুলো দেওয়া যাবে। এই রাউটার হ্যাশ, এখানে হলো যত শো কমান্ড আছে সব এখানে, অন্য জায়গা থেকে শো কমান্ড কাজ করবে না, ঠিক আছে? শো কমান্ড অন্য জায়গায় কাজ করবে না। তো এখানে আমরা শো কমান্ড দিতে পারবো। তিনটা শো কমান্ড আপাতত আমরা জানলাম, একটা হচ্ছে শো রানিং কনফিগ, শো স্টার্টআপ কনফিগ, শো ফ্ল্যাশ। এই কমান্ড গুলো দিলে আউটপুট গুলো কোথা থেকে আসবে, কি আসবে, সেগুলো আমরা এখন একটু চেক করব। শো রানিং কনফিগ এই কমান্ড যদি আমরা দিই, আউটপুট গুলো আসবে ফ্রম দা র্যান্ডম অ্যাক্সেস মেমরি, র‍্যাম থেকে আসবে, ঠিক আছে? কমান্ডটা দিই, দেখেন কি হয়। শো SHOW, শো রানিং হাইফেন কনফিগ। এই বানানগুলো কমান্ডগুলো প্রথম দিন থেকেই ফুল কমান্ড লিখে লিখে প্র্যাকটিস করবেন। শো রানিং হাইফেন কনফিগ, এটা হচ্ছে স্পেলিং। এই কমান্ডটা যখন দিব তখন যে আউটপুটটা আসবে, এই আউটপুট আসবে হচ্ছে ফ্রম দা র‍্যাম। এগুলো হচ্ছে shows content from RAM। তাহলে এবার কন্টেন্ট গুলো আমরা দেখতে পাবো হচ্ছে ফ্রম দা র‍্যাম। বুঝতে পারলাম? দেখেন কি কি কন্টেন্ট দেখায়। আমরা কমান্ড দিলাম, এই হচ্ছে আমাদের কমান্ড শো রানিং কনফিগ। কমান্ড দিলে সে বলতেছে বিল্ডিং কনফিগারেশন, তার মানে কনফিগারেশনটা সে আগে রেডি করে তারপর আমাদের কাছে শো করে। কারেন্ট কনফিগারেশন সাইজ, এটা হচ্ছে 554 বাইট, ঠিক আছে? এটা এক একজনের এক এক রকম আসতে পারে। এটা জাস্ট হচ্ছে টোটাল টেক্সটের সাইজ, ফন্ট ছোট বড় বলে সবার এক রকম আসবে না। এরপরে হচ্ছে ভার্সন 12.4, এইটা হলো রাউটারে এই মুহূর্তে যে অপারেটিং সিস্টেমটা আছে iOS আছে তার ভার্সন 12.4। রাউটারের অপারেটিং সিস্টেম যদি 12.4 হয়, সেই অপারেটিং সিস্টেমকে বেশ আপডেটেড কিছু কাজ করা যায়। 12.4 এর আগের অপারেটিং সিস্টেমে অনেক কাজেই একটু প্রবলেম, বিশেষ করে কমান্ড রিলেটেড সব কাজ হয় না। আর এই ভার্সনটা কিসের? 12.4 রাউটারের অপারেটিং সিস্টেমের ভার্সন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন কি আছে, নো সার্ভিস। তিনটা সার্ভিস আছে যাদের সামনে লেখা আছে নো। এর মানে হচ্ছে যে এই সার্ভিসগুলো রাউটারে আছে, বাট বাই ডিফল্ট সেগুলো অ্যাক্টিভ করা নাই, ইনেবল করা নাই, ডিসেবল করা আছে। এখানে যে লাইনের সামনেই লেখা দেখবো নো, তার মানে বুঝতে হবে এই সার্ভিসটা রাউটারে আছে, বাট ইট ইজ নট ওয়ার্কিং। বাই ডিফল্ট সেটা ডিসেবল করে দেওয়া আছে। আপনার যদি দরকার হয় তাহলে আপনি সেটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, কমান্ড দিয়ে অ্যাক্টিভ করতে হবে। এরকম তিনটা সার্ভিস এখানে আছে, তিনটা সার্ভিসই ডিসেবল করা আছে। এগুলো কিভাবে অ্যাক্টিভ করতে হয় আমরা জানবো। তারপরে আছে হচ্ছে হোস্ট নেম। রাউটার গুলোর বাই ডিফল্ট হোস্ট নেম রাউটার থাকে, সুইচ গুলোর বাই ডিফল্ট হোস্ট নেম সুইচ থাকে। আমরা যখন কমান্ড দিচ্ছি তখন বাম পাশে যে রাউটার রাউটার এরকম আসতেছে, এটাই হচ্ছে এই হোস্ট নেমটা আসতেছে বাম পাশে, ঠিক আছে? একটু পরে আমরা এটা চেঞ্জ করব। এরপরে দেখেন আরো দুইটা সার্ভিস আছে, দুইটাতেই নো লেখা। তারপরে স্প্যানিং ট্রি মোড, PVST। স্প্যানিং ট্রি নিয়ে আমাদের পড়াশোনা আছে আরো পরে। স্প্যানিং ট্রিটা মূলত হচ্ছে নেটওয়ার্কে লুপ প্রিভেন্ট করার কাজে ইউজ হয়। ল্যান্ড নেটওয়ার্কে লুপ প্রিভেন্ট করে। ল্যান্ড নেটওয়ার্কে লুপ প্রিভেন্ট করার জন্য স্প্যানিং ট্রি ইউজ হয়। এর দুইটা ভার্সন আছে, একটা PVST আর একটা হচ্ছে র‍্যাপিড PVST। তো বাই ডিফল্ট রাউটার গুলোতে PVST মোডটা দেয়া থাকে, বাট এটাকে র‍্যাপিড PVST তে কনফিগার করে নেওয়া যায়, ঠিক আছে? দুই মোডেই কাজ করানো যায়। এরপরে এই জায়গাগুলোতে ইম্পর্টেন্ট কিছু জিনিস আসছে, দেখেন ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, আরো একটা হচ্ছে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1। এই রাউটারের যদি আমরা ওই ছবিটাতে আরেকবার যাই, রাউটারের ফিজিক্যালে দেখেন এখানেও ঠিক একই রকম ভাবে ওই চারটা পোর্ট দেখায়, ঠিক আছে? এই যে চারটা পোর্ট, এই দুটো হচ্ছে ফাস্ট ইথারনেট 0/0, 0/1, কনসোল, অক্সিলারি। এখানেও ঠিক সেম জিনিস আছে,
ঠিক আছে। এখন এই ফার্স্ট ইথারনেট 0x0 এবং 0x1 এই দুটাই হচ্ছে 100 Mbps এর ফুল ডুপ্লেক্স পোর্ট। এই পোর্টগুলোর একটু স্ট্যাটাসটা বুঝি। এখানে বলা আছে নো আইপি অ্যাড্রেস, তার মানে এখানে কোনো আইপি অ্যাড্রেস নাই, আইপি সার্ভিসটা ডিসেবল আছে। তারপরে আছে হচ্ছে ডুপ্লেক্স অটো এবং স্পিড অটো। এইটার মানে হচ্ছে যে এই রাউটারটা এই পোর্টটা ফুল ডুপ্লেক্সেও কাজ করবে, হাফ ডুপ্লেক্সেও কাজ করবে। অটো মোড মানে কি, আপনি যদি ওকে হাফ ডুপ্লেক্সের সাথে কানেক্ট করেন সে হাফ ডুপ্লেক্স হয়ে যাবে, ফুলের সাথে কানেক্ট করলে ফুল হয়ে যাবে। স্পিড অটো মানে হচ্ছে এই ডিভাইসটার ম্যাক্সিমাম স্পিড কত এই পোর্টে 100 Mbps। এখন একে যদি আপনি একটা 10 Mbps পোর্টের সাথে কানেক্ট করেন তাহলে সে 10 এ কনভার্ট হয়ে যাবে, তখন সে 10 Mbps এ কাজ করবে। আচ্ছা, তাহলে স্পিড আর ডুপ্লেক্স এই দুটো ব্যাপার বুঝলাম, সবাই ক্লিয়ার? এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে শাটডাউন। শাটডাউন মানে হলো রাউটারে যতগুলো ইন্টারফেস থাকে সব ইন্টারফেস বাই ডিফল্ট অফ করা থাকে, বাই ডিফল্ট অফ করা। এটা শাটডাউন মোডে আছে, মানে অফ করা আছে। মানে আপনি এখানে কেবল কানেক্ট করলেন, কম্পিউটার কানেক্ট করলেন, তাহলে সে কাজ করবে না। এই পোর্টটাকে অন করতে হবে। রাউটারের পোর্ট এবং সুইচের পোর্টের মধ্যে একটা পার্থক্য আছে। রাউটারের পোর্টগুলো বাই ডিফল্ট সব অফ করা থাকে, সুইচের পোর্টগুলো বাই ডিফল্ট সব অন করা থাকে। আমরা বাজার থেকে সুইচ কিনে নিয়ে আসি, পাওয়ার দিই, 5টা কম্পিউটার লাগাই দিই, আইপি বসাই দিই, কাজ করে, তাই না? সুইচে কোনো কনফিগারেশন করাই লাগে না। বাট রাউটার এরকম হবে না। সিসকো রাউটার হলে অবশ্যই পোর্টগুলো শাটডাউন মোডে থাকবে, সেগুলো অন করতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা দেখেন, এই পোর্টটাকে যদি আমরা ইউজ করতে চাই, ফার্স্ট ইথারনেট 0x0 বা 0x1 যে কোনো পোর্টকে যদি ইউজ করতে চাই, তাহলে এখানে দুইটা কাজ অবশ্যই করতে হবে, ম্যান্ডেটরি দুইটা কাজ একটু মনে রাখতে হবে। দুইটা কাজ অবশ্যই করতে হবে। একটা হচ্ছে এই পোর্টে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে, এখানে কোনো আইপি অ্যাড্রেস নাই, বাই ডিফল্ট কোনো আইপি অ্যাড্রেস থাকে না, কাজে এই পোর্টে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। দেন ইন্টারফেসটাকে অন করতে হবে, বাই ডিফল্ট এটা অফ করা আছে, আইপি অ্যাড্রেস দিলেই কাজ করবে না, অনও করতে হবে। আবার অন করলাম, আইপি অ্যাড্রেস দিলাম না, তাহলেও কাজ করবে না। দুইটাই করতে হবে। দুইটা কি কি? একটা হচ্ছে আইপি অ্যাড্রেস দিতে হবে, আর একটা হচ্ছে অন করতে হবে। মনে থাকবে এটা, এটা একটা যদি ভুল হয় তাহলে কিন্তু পোর্ট কাজ করবে না। আচ্ছা, এই দুইটা ম্যান্ডেটরি, এর বাইরেও আরো অনেক কিছু করা যায়, আমরা সেগুলো শিখবো আর কি কি করা যায়। আর কিছু না করলেও সে কাজ করবে, বাট এই দুইটা না করলে কাজ করবে না। একটা আইপি দিতে হবে আর হচ্ছে ইন্টারফেসটাকে অন করতে হবে। আমরা সেক্ষেত্রে আইপি অ্যাড্রেস কি যে নেটওয়ার্ক অ্যাড্রেস আমি দেখাচ্ছি কি কি দিতে হবে, দেখাবো। এখানে তারপরে দেখেন কি আছে, আরো ইন্টারফেস আছে, একটা ইন্টারফেস VLAN 1। এই ইন্টারফেসটা ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, ভার্চুয়াল ইন্টারফেস, এটা কোনো ফিজিক্যাল ইন্টারফেস না। কাজে আমরা এই ফার্স্ট ইথারনেট 0x0 0x1 যেমন ফিজিক্যালি দেখতে পাচ্ছি যে এটা 0x0 এটা 0x1, ফিজিক্যালি দেখা যাচ্ছে দুইটা ইথারনেট পোর্ট, বাট এখানে এই পোর্টটাকে ফিজিক্যালি দেখা যাবে না, কারণ এটা ফিজিক্যাল কোনো পোর্ট না, এটা একটা ভার্চুয়াল পোর্ট। ঠিক আছে, ভার্চুয়ালিও অনেক কিছু করা যায়। এখানেও আইপি অ্যাড্রেস দেওয়া নাই এবং এটাও শাটডাউন মোডে আছে। এগুলো ইউজ করতে হলে অন করতে হবে। তারপর এটা আইপি ক্লাসলেস দেওয়া আছে, মানে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসের একটা পার্ট নিয়ে পড়াশোনা করে আসছি, আরো পড়াশোনা করতে হবে। ক্লাসলেস, ক্লাসফুল বলতে একটা টার্ম আছে। তো এখানে এই রাউটার গুলো হচ্ছে ক্লাসলেস আইপি অ্যাড্রেস, ক্লাসফুল আইপি অ্যাড্রেস দুইটাই সাপোর্ট করে। তারপরে এইটা হচ্ছে আইপির একটা সার্ভিস, ওই সার্ভিসের এটা 9 ভার্সন পর্যন্ত সাপোর্ট করে। তারপরে আরো নিচের দিকে লাইন কন 0, লাইন অক্স 0 এবং লাইন ভিটিওয়াই, এই কয়েকটা লাইন আছে। এই লাইনগুলো কি কি একটু বুঝি। এই যে লাইন কন 0, এইটা হচ্ছে এইখানে একটা কনসোল পোর্ট আছে না, সেই কনসোল পোর্ট, মানে আমি যদি এই পোর্টে কোনো কাজ করতে চাই তাহলে আমাকে কাজটা করতে হবে এখানে। তারপরে এই অক্স পোর্টে মানে অক্সিলারি পোর্টে যদি কাজ করতে চাই তাহলে এইখানে কাজ করতে হলে সেটা করতে হবে এখানে। আরো একটা লাইন আছে দেখেন, এই দুটো হলো ফিজিক্যাল লাইন, অক্সিলারি আর হচ্ছে কনসোল। আরো একটা লাইন আছে ভিটিওয়াই, এটা আবার ভার্চুয়াল লাইন। ভার্চুয়াল মানে এটার কোনো ফিজিক্যাল অস্তিত্ব নাই। এখানে দেখেন ভার্চুয়াল লাইনের পরে লেখা আছে 0, তারপরে স্পেস দিয়ে আছে 4, আর উপরের দুটাতে শুধু 0 0 আছে, সাথে আর কিছু নাই। এর একটা মিনিং আছে। মিনিং হচ্ছে যখন শুধু 0 আছে তার মানে একটাই পোর্ট আছে, ওর নাম্বার 0। আর যখন 0 এবং 4 আছে তার মানে হচ্ছে 5টা পোর্ট আছে, 0 থেকে 4 পর্যন্ত, 0 1 2 3 4। ঠিক আছে, 0 1 2 3 4, 5টা পোর্ট আছে। পোর্টের নাম্বার এগুলো কি কাজে লাগে আমাদের জানতে হবে। এরপরে একদম শেষে আছে হচ্ছে এন্ড, মানে শেষ। এরপর যদি এন্টার দিই তাহলে এটা আবার প্রিভিলেজ মোডে চলে আসে। তাহলে শো রানিং কনফিগ, এটা দিয়ে আমরা কি দেখলাম? এটা দিয়ে যে আউটপুট গুলো দেখলাম এগুলো আসছে সব র্যাম থেকে, এবং এটা দিয়ে আমরা দেখলাম যে এই রাউটারে কি কি ইন্টারফেস আছে, রাউটারের অপারেটিং সিস্টেমের ভার্সন কত, রাউটারে কি কি সার্ভিস আছে,
এই জিনিসগুলো আমরা দেখলাম, তাই না? এখন যদি আপনাকে কোথাও চাকরির ভাইবা দিতে গেলেন, পরীক্ষা দিতে গেলেন, যে বললো যে এই রাউটার অপারেটিং সিস্টেমের ভার্সন কত দেখাও, তাহলে কি কমান্ড দিয়ে দেখবেন? শো রানিং কনফিগ দিয়ে দেখবেন। বললো যে এই রাউটারে কয়টা ফার্স্ট ইথারনেট ইন্টারফেস আছে দেখাও, কি করে দেখবো? শো রানিং কনফিগ দিয়ে আমরা দেখবো যে এখানে কয়টা ফার্স্ট ইথারনেট দেখে, এটা একটা ফার্স্ট ইথারনেট, এটা একটা ফার্স্ট ইথারনেট, বুঝলাম? আচ্ছা, এরপরে আমরা একটা শো কমান্ড দেখি, শো স্টার্টআপ কনফিগ, স্টার্টআপ হাইফেন কনফিগ। এটা আউটপুট কোথা থেকে আসবে? স্টার্টআপ কনফিগ এনভিরাম থেকে। এনভিরামে কি থাকে? এনভিরামে কি থাকে আমি বলেছি না, ফ্ল্যাশ মেমরিতে আছে। কনফিগারেশন ফাইল যখন আমরা সেভ করব, আমরা যখন কোনো কিছু সেভ করব, এটা তখন এনভিরামে চলে যাবে, ঠিক আছে? এখনো পর্যন্ত আমরা রাউটারে কোনো কাজ করি নাই, কোনো কিছু সেভ করি নাই, ওর ডিফল্ট কি কি আছে এগুলো শুধু দেখলাম। কাজেই যেহেতু কিছু সেভ করি নাই, এখানে কমান্ড দিলে রাউটার দেখাচ্ছে যে স্টার্টআপ কনফিগ ইজ নট প্রেজেন্ট। স্টার্টআপ কনফিগ আসলে কিছু নাই, ওই মেমোরিটা টোটালি ফাঁকা আছে, ওখানে কিছু নাই। আরো একটা কমান্ড আছে, সেটা হচ্ছে শো ফ্ল্যাশ। এই যে শো ফ্ল্যাশ কমান্ড, এটা একটু খেয়াল করতে হবে যে ফ্ল্যাশের পর একটা কোলন আছে, কোলন সহ কমান্ড দিতে হবে পরীক্ষার সময় যদি ফ্ল্যাশ দেখা দরকার পড়ে। সিসিএনএ পরীক্ষার সময়, মানে সিসিএনএ পরীক্ষাতে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে শর্ট কমান্ড দিলে নম্বর কাটা যায়, 1 নম্বর কাটা যায় প্রতি শর্ট কমান্ডের জন্য। কাজে এখানে কোলন ছাড়া কমান্ড দিলে 1 নম্বর কাটা যাবে, কোলন দিয়ে কমান্ড দিতে হবে যদি পরীক্ষায় তখন দরকার হয়। এটা শো ফ্ল্যাশ দিলে যে আউটপুটটা আমরা পাবো, এইটা আসবে হচ্ছে ফ্ল্যাশ মেমোরিতে, ঠিক আছে? ফ্ল্যাশ মেমোরি থেকে। ফ্ল্যাশ মেমোরিতে দেখেন এখানে 3টা ফাইল আছে, 1 2 3 নাম্বারিং করা আছে, 3টা ফাইল। এই 3টা ফাইলের মধ্যে প্রথম লাইনটা দেখেন .bin, এইটা হচ্ছে রাউটারের মেইন অপারেটিং সিস্টেম। .bin ফাইল যেটা, এটা হলো মেইন অপারেটিং সিস্টেম। আর তার সাথে আরো দুটো এক্সটার্নাল ফাইল আছে, এই ফাইলগুলো হচ্ছে এই অপারেটিং সিস্টেমের হেল্পিং টুলস, যে সার্ভিস প্যাকের মতো উইন্ডোজে, ঠিক আছে? এটা আমরা দেখতে পাচ্ছি কোত্থেকে? ফ্ল্যাশ মেমোরি থেকে। তাহলে 3টা শো কমান্ড আমরা শিখলাম, শো স্টার্টআপ কনফিগ, শো রানিং কনফিগ, শো ফ্ল্যাশ। রানিং কনফিগ আসবে হচ্ছে র‍্যাম থেকে, স্টার্টআপ কনফিগ আসবে এনভিরাম থেকে, ফ্ল্যাশ আসবে হচ্ছে ফ্ল্যাশ মেমোরি থেকে। বুঝতে পারলাম? এখন আমরা আরো কিছু কাজ শিখব। আমরা কনফিগারেশন করা শিখব এই রাউটারে। যখন আমরা রাউটারে কনফিগার করব, প্রথম কি কাজ করব দেখেন। প্রথমে আমরা রাউটারের এই হোস্ট নেমটা চেঞ্জ করে দিতে চাই, হোস্ট নেমটা চেঞ্জ করব। এটা বাই ডিফল্ট রাউটার আছে, এটা আমাদের ইচ্ছা মতো আমরা কিছু একটা করতে চাই, ঠিক আছে? তাহলে কি করব, কি করতে হবে সেটা একটু বুঝি। আমরা এখন আছি কোন মোডে? প্রিভিলেজ মোডে। প্রিভিলেজ মোডে থেকে আমরা বিভিন্ন স্ট্যাটাস শুধু দেখতে পারবো, ইউজার মোডে থেকে দেখতেও পারবো না, ঠিক আছে? প্রিভিলেজ মোডে থেকে শুধুমাত্র বিভিন্ন স্ট্যাটাস দেখতে পারবো, টুকটাক কিছু জিনিস চেক করতে পারবো, কোনো কনফিগারেশন করতে পারবো না, ঠিক আছে? বা আগে কোনো একটা কনফিগারেশন করা আছে, সেটাকে চেঞ্জ করা দরকার, সেটাও করতে পারবো না। কনফিগারেশন করতে হলে বা কোনো কিছু চেঞ্জ করতে হলে আমাকে কি করতে হবে? এই মোড থেকে আরো একটু সামনে যেতে হবে। যাওয়ার জন্য কমান্ড হচ্ছে কনফিগার টার্মিনাল। কনফিগার টার্মিনাল, এই কনফিগার টার্মিনাল কমান্ড দিলে আমরা মোড চেঞ্জ করতে পারবো। কনফিগার টার্মিনাল, আচ্ছা। কনফিগার টার্মিনাল কমান্ড দিলে তখন দেখেন রাউটারের পরে একটা কনফিগ আসছে, তারপরে হ্যাশ আসছে, তাই না? তার মানে কি একটা চ্যানেল চেঞ্জ হয়ে গেছে, এবং তার আগে একটা মেসেজ আসছে। দেখেন এই মেসেজটা অটোমেটিক্যালি আসছে। কি বলেছে দেখেন, বলেছে এন্টার কনফিগারেশন কমান্ডস, মানে আপনি এখন কনফিগারেশন কমান্ডগুলো এন্টার করতে পারবেন। আপনাকে সেটা বললো 1 পার লাইন, তার মানে এক লাইনে কয়টা দেওয়া যাবে? এক লাইনে একটা দেওয়া যাবে। অনেক অপারেটিং সিস্টেম আছে যেখানে এক লাইনে একাধিক কমান্ড দিয়ে দেওয়া যায়, সেমিকোলন দিয়ে বা স্পেস দিয়ে অনেকগুলো কমান্ড দেওয়া যায়, ঠিক আছে? যেমন হচ্ছে লিনাক্সে যদি আমরা কাজ করি, আমার 5টা ফাইল তৈরি করা দরকার, ঠিক আছে? লিনাক্সে যদি কাজ করেন না কেউ, কমান্ডগুলো জানেন না, টাস্ক লিখে কমান্ড মানে ফাইল তৈরি করা যায়। আমরা উইন্ডোজে কি করি? রাইট বাটন ক্লিক করে নিউতে যাই, গিয়ে ফাইল তৈরি করি, তাই না? আর ওখানে কি করতে হয়? টাচ F1 F2 F2 এরকম নাম দিয়ে তৈরি করা যায়। তো আমরা টাচ লিখে স্পেস দিয়ে F1 লিখলাম, একটা ফাইল তৈরি হবে F1 নামে। আবার F2 লিখলাম, আরেকটা ফাইল তৈরি হবে। এখন যদি আমি 5টা দরকার হয়, টাচ লিখে F1 স্পেস F2 F3 এভাবে লিখে দিলে এক কমান্ডে 5টা ফাইল তৈরি হবে। বাট এখানে একসাথে একাধিক কমান্ড দেওয়ার সুযোগ নেই, আপনাকে বলেছে এক লাইনে একটাই দিতে পারবেন। এন্ড উইথ কন্ট্রোল জেড, মানে আপনি যদি এখান থেকে বেরোতে চান তাহলে আপনাকে কন্ট্রোল জেড চাপতে হবে, অথবা এক্সিট লিখতে হবে। এক্সিট লিখতেও হয়, এক্সিট, এন্ড,
এই কমান্ডগুলো দিয়ে বের হওয়া যায় এখান থেকে। এখন এইখানে যে মোডে আসছি আমরা, এই মোডটার নাম হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড। গ্লোবাল কনফিগারেশন মোড, ঠিক আছে। গ্লোবাল কনফিগারেশন মোড কোনটা? যখন রাউটারের পরে এরকম ব্র্যাকেটের মধ্যে কনফিগ থাকবে, তারপরে হ্যাশ থাকবে তখন। আর যখন রাউটারের পরে হ্যাশ থাকবে তখন এটা প্রিভিলেজ মোড। যখন রাউটারের পরে গ্রেটার দেন থাকবে তখন এটা ইউজার মোড। তিনটা মোড শিখলাম আমরা, টোটাল 4টা মোড আছে, 3টা মোড অলরেডি শেখা হয়ে গেছে। তাহলে ইউজার মোডে থেকে আমরা কোনো কাজ করতে পারবো না। ইউজার মোড থেকে প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য কমান্ড হচ্ছে ইনেবল। ইনেবল মোডে থেকে কোনো কনফিগারেশন করা যাবে না, কনফিগারেশন করার জন্য যেতে হবে গ্লোবাল কনফিগারেশন মোডে। তার জন্য কমান্ড হচ্ছে কনফিগার টার্মিনাল, ঠিক আছে। এখন এই অবস্থায় থেকে আমরা বিভিন্ন ধরনের কমান্ড দিতে পারবো, কনফিগারেশন কমান্ড দিতে পারবো। যেমন আমরা চাই এই হোস্ট নেমটা চেঞ্জ করতে, এটা আমরা চাচ্ছি, তাহলে কমান্ড হচ্ছে এখানে যা আছে এটা হচ্ছে কমান্ড, তারপরে স্পেস দিয়ে যা দিব সেটাই হয়ে যাবে নাম, ঠিক আছে। এটা আপনি কি করতে পারেন, এখান থেকে কপি করে এখানে নিয়ে এসে রাইট বাটন করে পেস্ট করতে পারেন। আদারওয়াইজ এভাবে করতে হবে হোস্ট নেম, ঠিক আছে। সে আমরা দিলাম হচ্ছে ঢাকা, হোস্ট নেম ঢাকা দিলাম। তাহলে এন্টার দিলেই দেখেন বাম পাশে চেঞ্জ হয়ে যাচ্ছে, বাম পাশের রাউটারটা দেখেন চেঞ্জ হয়ে ঢাকা হয়ে গেছে। হয়েছে সবার? ওকে, তাহলে আমরা রাউটারের এখান থেকে চেঞ্জটা খেয়াল করতে পারতেছি, তাই না, দেখতে পারতেছি। আমরা চাই যে এটা আবার একটু ভালো করে দেখতে চাই শো রানিং কনফিগ কমান্ড দিয়ে। এখান থেকে বের হতে হবে কন্ট্রোল জেড অথবা এক্সিট অথবা এন্ড দিয়ে বের হলাম, ঠিক আছে। এখন দেখেন বের হলে এন্টার দিলে কোথায় আছেন, প্রিভিলেজ মোডে। এইবার কমান্ড দেন শো রানিং হাইফেন কনফিগ, শো রানিং হাইফেন কনফিগ কমান্ড দিয়ে দেখেন তো হোস্ট নেমটা চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়ে গেছে, আগে এটা রাউটার ছিল, এখন এটা ঢাকা হয়ে গেছে, তাই না। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে হোস্ট নেমটা চেঞ্জ করতে পারলাম, সবাই করতে পারছেন? আমি ভিডিও ফাইলটা দিয়ে দিব, টেক্সটটা দিয়ে দিব, বাসায় বসে বসে এগুলো দেখতে হবে। প্র্যাকটিস না করলে কমান্ড গুলো মনে থাকবে না। আচ্ছা, এবার আরেকটা কাজ করব, কি করব সেটা একটু বুঝি। এখন বাম পাশে এখন কিন্তু যতবার এন্টার চাপতেছি ওই হোস্ট নেম যেটা আমরা সেট করলাম সেটাই আসতেছে। এখন আমরা কি কি করব সেটা একটু বুঝি। এই রাউটারটা একটা অনলাইন ডিভাইস, মানে এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে সবসময়। ওই রাউটারের মধ্যে কিন্তু আপনি ইন্টারনেট ইউজ করবেন, তাই না। তাহলে এই রাউটারটা যাতে বাইরের লোকজন অ্যাক্সেস করতে না পারে, ঢুকতে না পারে, কনফিগারেশন চেঞ্জ করতে না পারে, তার জন্য রাউটারে কিছু পাসওয়ার্ড দিতে হবে। আমরা রাউটারে ঢুকেছি, রাউটার আমাদের কাছে কোনো পাসওয়ার্ড চায় না, কারণ বাই ডিফল্ট কোনো কিছু কনফিগার করা থাকে না। আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড কোথায় কোথায় দেয়া যায়, একটা রাউটারে কোথায় কোথায় পাসওয়ার্ড দেয়া যায় সেটা একটু জানি। এই যে কন জিরো বলতেছি, লাইন কন জিরো, এটাতে পাসওয়ার্ড দেওয়া যায়। এটাতে পাসওয়ার্ড দিলে কি হবে, পাসওয়ার্ড দিলে এই যে কনসোল পোর্টটা আছে, এই যে রাউটার এখানে যে কনসোল পোর্ট আছে, এই কনসোল পোর্টটা লক হয়ে যাবে, ঠিক আছে। পাসওয়ার্ড ছাড়া এই পোর্টটা কোনো কাজ করবে না। মানে এই রাউটারে কেউ যদি ঢুকতে চায় তাহলে তো তাকে এই পোর্ট দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। উইদাউট পাসওয়ার্ড এই পোর্টটা কাজ করবে না। আপনি যদি কোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে রাখেন, কেউ একজন এখানে একটা কেবল লাগাই দিল, লাগাই দিয়ে রাউটারে সে ঢুকতে পারবে না, পোর্টটা কাজ করবে না উইদাউট পাসওয়ার্ড। বুঝতে পারলাম? এখন আমরা যখন এই রাউটারে পাসওয়ার্ড দিব, এই সফটওয়্যারে যখন পাসওয়ার্ড দিব, তখন এটা কোথায় কাজ করবে সেটাকে একটু বুঝি। পাসওয়ার্ড দিব এইটাতে, দিলে কি হবে, এখান থেকে আমরা যদি একটু বের হই, এক্সিট, বের হলে দেখেন রাউটার কি বলতেছে, ঢাকা কন জিরো ইজ নাও অ্যাভেলেবল। তার মানে হচ্ছে এই কন জিরো হলো কনসোল পোর্ট, তার মানে আমি এই মুহূর্তে কনসোল পোর্টে আছি। সে আমাকে বলতেছে প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড, এন্টারকে চাপতে বলতেছে, এন্টারকে চাপলেই কাজ শুরু করতে পারবো। এখন এই অবস্থায় আমি এন্টারকে চাপলেই রাউটার আমার কাছে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড সেট করার পরে। এখন কিন্তু সে পাসওয়ার্ড চায় না, ইউজার মোডে চলে যায়, কারণ পাসওয়ার্ড নাই। বুঝতে পারলাম? তাহলে আমরা এনাবল দিয়ে প্রিভিলেজ মোডে চলে গেলাম, শো রানিং হাইফেন কনফিগ। এইখানে যে একদম নিচের দিকে এই যে কনসোল পোর্ট আছে, সেই কনসোল পোর্টে আমরা একটা পাসওয়ার্ড দিব। বুঝতে পারলাম ব্যাপারটা, কোথায় পাসওয়ার্ড দিব, সবাইকে ক্লিয়ার? পাসওয়ার্ড দিলে উইদাউট পাসওয়ার্ড আমি রাউটারে ঢুকতে পারবো না। এখন এখানে পাসওয়ার্ড দেওয়ার প্রসিডিওর কি সেটা বুঝতে হবে। পাসওয়ার্ড দিতে হলে আমাকে কোথায় যেতে হবে, যে কোনো কনফিগারেশন করতে হলে এই পোর্টে আমরা
পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিলে উইদাউট পাসওয়ার্ড আমরা রাউটারকে অ্যাক্সেস করতে পারবো না। এখন পাসওয়ার্ড দিব কিভাবে? পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাকে অবশ্যই গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে, ঠিক আছে? অবশ্যই গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। তাহলে গ্লোবাল কনফিগারেশন মোডে যাওয়ার জন্য আমি কি করব? আমি এখন আছি হচ্ছে এখানে, তাই না? এখান থেকে কমান্ড দিব কনফিগার টার্মিনাল। টার্মিনাল দিলে তখন এখানে কি হবে? এখানে একটা কনফিগার আসবে, তাই না? এরকম আসবে। এরপরে কি করতে হবে? আমাকে এই লাইনে ঢুকতে হবে, মানে এই জায়গাতে ঢুকতে হবে। এই জায়গাতে ঢোকার জন্য কমান্ড আছে, এখানে যা আছে ওটাই এখানে লিখতে হবে। তাহলে পরীক্ষার সময় কিন্তু এই কমান্ড গুলো মনে রাখা বা খুঁজে পাওয়া খুব জটিল কিছু না, সব ওখানেই লেখা আছে। যে লাইনে কমপ্লিট করা থাকে ওইটা লিখতে হবে, ওখানে লিখতে হবে, জাস্ট এখানে লিখতে হবে এরকম লাইন কন 0, মানে এখানে যা আছে তাই, ঠিক আছে? লিখতে হবে। লিখলে তখন কি হবে? তখন এই কনফিগের পরে হাইফেন দিয়ে একটা লাইন আসবে। এটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমি কোনো না কোনো লাইনের মধ্যে আছি। এখানে 3টা লাইন আছে, কনসোল, অক্সিলারি, ভিটিওআই। যখন লাইন আসবে, লাইনের পরে এরকম হ্যাশ আসবে, এটা অটোমেটিক্যালি চলে আসবে। বুঝতে পারলাম? তখন এটাকে বলে সাব কনফিগারেশন মোড, মানে কনফিগারেশন মোড থেকে আমি আরেক স্টেপ সামনে আসি, সাব কনফিগারেশন মোড। এই সাব কনফিগারেশন মোডে 2টা কমান্ড দিতে হবে। একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনি যা দিতে চান, পাসওয়ার্ড তারপরে স্পেস দিয়ে এখানে যা দিতে চান, ধরেন দিলাম হচ্ছে 1 2 3, ঠিক আছে? এই পাসওয়ার্ড গুলো দুনিয়ার সব পাসওয়ার্ড কেস সেনসিটিভ। তাহলে এখানে যদি আপনি কোনো অ্যালফাবেটের ক্যারেক্টার ইউজ করেন, সেগুলো স্মল লেটার, ক্যাপিটাল লেটার যেভাবে দিবেন ওইভাবে পরবর্তীতে দিতে হবে, ঠিক আছে? কেস সেনসিটিভ। পাসওয়ার্ড দিয়ে দেন এইটা হলো পাসওয়ার্ড। তারপরের লাইনে এসে দিতে হবে লগইন, এই কমান্ডটাও দিতে হবে। পাসওয়ার্ড এবং লগইন এই দুটো কমান্ড মাস্ট, মানে রাউটারে লগইন করার সময় আমাকে এই পাসওয়ার্ডটা ইউজ করতে হবে। যদি এমন হয় যে আমি পাসওয়ার্ড কমান্ডটা দিলাম, লগইন কমান্ডটা দিলাম না, তাহলে পাসওয়ার্ডটা কাজ করবে না, মানে পাসওয়ার্ড চাইবেই না রাউটার। লগইন কমান্ড দিলেই পাসওয়ার্ড চাইবে, আদারওয়াইজ চাইবে না। বুঝতে পারলাম? তাহলে এই পাসওয়ার্ড এবং লগইন 2টা কমান্ডই দিতে হবে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? এখন আমি যে মোডে আছি এখান থেকে আমাকে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। এখান থেকে গ্লোবাল কনফিগারেশন মোডে যাওয়ার জন্য আমি এখানে কমান্ড দিব কনফিগার টার্মিনাল দিলাম, তারপরে কমান্ড দিব লাইন কন 0। ওখানে যা আছে দেখে দেখে দিতে পারি, এখান থেকে কপি করে নিয়ে এসে দিতে পারি। এখান থেকে জাস্ট এই লাইনটা সিলেক্ট করে কপি করা যাবে, লাইন কন 0। তখন কি হচ্ছে? এখানে কনফিগার তারপরে একটা হাইফেন দিয়ে লাইন চলে আসছে না, এটার নাম হচ্ছে সাব কনফিগারেশন মোড। এই সাব কনফিগারেশন মোডের পরে আমি বলবো পাসওয়ার্ড 1 2 3, তারপরে লাইনে দিতে হবে লগইন, শেষ। তাহলে লাইন কন 0 দেন পাসওয়ার্ড দেন লগইন, এই কমান্ড দিয়ে আমরা কি করলাম? রাউটারে একটা কনসোল পাসওয়ার্ড সেট করলাম। কোন জায়গায় কি কাজ করলাম সেগুলো আলাদা আলাদা মার্ক করে দিচ্ছি। এখন এই যে কাজটা করলাম, এখান থেকে আমরা একটু বের হই, এন্ড করি। এন্ড করে একবার শো রানিং হাইফেন কনফিগ দিই। শো রানিং কনফিগ দিয়ে একদম নিচে চলে যাই, তখন দেখেন ওখানে পাসওয়ার্ড এবং লগইন এই দুটো জিনিস দেখাচ্ছে। এই দুটো আমরা এখন কনফিগার করলাম, তাই না? এবার আমরা রাউটার থেকে যদি বের হয়ে যাই, EXIT এখানে এক্সিট দিয়ে বের হলাম। এখন আমরা কনসোল পোর্টে আছি, এন্টার করতে বলছে, এন্টার দিলেই দেখেন এখন একটা পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ড ছাড়া আমি রাউটারে ঢুকতে পারবো না, ঠিক আছে? পাসওয়ার্ড ছিল 1 2 3। এখানে যখন আমরা পাসওয়ার্ড দিব, এটা উইন্ডোজের মতো দেখাবে না। দেখেন 1 2 3 দিলাম, ও কিন্তু কিছুই দেখাচ্ছে না, ওই অবস্থায় আছে, বাট পাসওয়ার্ড নিয়ে নিছে, ঠিক আছে? উইন্ডোজ যেমন স্টার মার্কস দেখায় বা কিছু একটা দেখায়, ওই এরকম কিছু দেখাবে না। মানে আপনার এটাও একটা সিকিউরিটি, পাসওয়ার্ডটা কত ক্যারেক্টারের এটাও বুঝবে না। উইন্ডোজে বা আপনি জিমেইলে যখন পাসওয়ার্ড দেন, পাশের লোকটা কিন্তু বুঝবে যে পাসওয়ার্ডটা 6 ক্যারেক্টারের 8 ক্যারেক্টারের, এখানে সেটাও বোঝা যাবে না, ঠিক আছে? এটাও একটা সিকিউরিটি। আচ্ছা, এই অবস্থায় যখন আমরা এই লাইন মোডে আছি, তখন এটাকে বলে হচ্ছে সাব কনফিগারেশন মোড। সাব কনফিগারেশন মোড অনেক টাইপের আছে, এটা হলো লাইন, আরো অনেক কিছু আছে, আমরা আরো অনেক কিছু আস্তে আস্তে দেখব। এটুকু কাজ বুঝলাম সবাই? ওকে, রাউটারে আমরা আরো একটা পাসওয়ার্ড সেট করব।
এইখানে এখন কোন মোডে আছে? ইউজার মোডে। এখান থেকে প্রিভিলেজ মোডে যেতে চাই, কি কমান্ড? এনাবল, তাই না? এখানে এনাবল মোডে একটা পাসওয়ার্ড সেট করা যায়, মানে আমি এখানে ENABLE লিখে এন্টার দিলেই তো সে প্রিভিলেজ মোডে চলে যাচ্ছে। এখানে যখন আমি আরেকটা পাসওয়ার্ড সেট করব, তখন এই এনাবল লিখে এন্টার দিলেই সে একটা পাসওয়ার্ড চাইবে, এখানে প্রিভিলেজ মোডে যাবে না উইদাউট পাসওয়ার্ড। তাহলে কি হচ্ছে? ডাবল লেয়ার সিকিউরিটি হলো। একটা হচ্ছে আপনার কনসোল পোর্টকে আপনি পাসওয়ার্ড দিয়ে লক করলেন, কেউ ধরেন সেটাও জেনে গেল, তাহলে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সে প্রিভিলেজ মোডে যেতে পারবে না। প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য তাকে আরেকটা পাসওয়ার্ড ইউজ করতে হবে। এখানে আমরা আরো একটা পাসওয়ার্ড দিব, বুঝতে পারলাম? আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা কোথায় দেখায়? শো রানিং হাইফেন কনফিগ লিখে একদম শেষে, সরি বানান ভুলে গেছি, একদম নিচে স্পেস দিয়ে আমরা নিচে চলে যেতে পারি, অথবা এন্টার দিয়ে নিচে চলে যেতে পারি। এখানে দেখায় হচ্ছে কনসোল পাসওয়ার্ড। আমরা যখন এনাবল পাসওয়ার্ড দিব তখন সেটা দেখাবে এখানে এই হোস্ট নেমের পরে, জাস্ট এই জায়গাটায় দেখাবে হচ্ছে এনাবল পাসওয়ার্ড। এনাবল পাসওয়ার্ড দিলে কি হবে? ইউজার মোড থেকে প্রিভিলেজ মোডে যাওয়ার সময় একটা পাসওয়ার্ড চাইবে। তো আমরা যখন এনাবল পাসওয়ার্ড দিব সেটা কিভাবে দিব? কনফিগার টার্মিনাল, এত বানান করলে তো মুশকিল। কনফিগার টার্মিনাল, এখানে আমরা কমান্ড দেব এনাবল পাসওয়ার্ড, সে দিলাম 456 এনাবল পাসওয়ার্ড। এই এনাবল পাসওয়ার্ড দিলে ইউজার মোড থেকে প্রিভিলেজ মোডে যাওয়ার সময় আরো একটা পাসওয়ার্ড চাইবে। এখানে লগইনটা লিখতে হবে না, এখানে লগইন লিখতে হবে না, কারণ হচ্ছে লগইন সেই জায়গায় লিখতে হবে যেখানে আপনি রাউটারের বাইরে থেকে রাউটারে ঢুকতেছেন। যখন আমি কনসোল পোর্টে ঢুকতেছি তখন আমি হচ্ছে আউট অফ দ্য রাউটার, সেখান থেকে রাউটারে ঢুকতেছি, তখন লগইন লাগে। কিন্তু তারপরে আপনি যখন রাউটারে লগইন করে ফেললেন তখন আর এটা লাগবে না। এখানে আর লগইন লাগবে না। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে বের হই এক্সিট, আবার বের হই এক্সিট। এখন দেখেন এটা কত? 1 2 3 দিলাম, তারপরে ENABLE, আবার এন্টার দিলে আরেকটা পাসওয়ার্ড চাই 456। তাহলে এখন দুইটা পাসওয়ার্ড ছাড়া রাউটারে কেউ ঢুকতে পারবে না। আপনি যখন রিয়েল রাউটারে কাজ করবেন এই দুই জায়গাতে আপনি দুইটা পাসওয়ার্ড সেট করে রাখবেন। দুইটা পাসওয়ার্ড সেম কিওয়ার্ড রাখতে পারেন, আলাদা রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে? তো দুইটা পাসওয়ার্ড দিলে আপনার রাউটারটা সিকিউর হলো। এইটুকু বুঝলাম সবাই? ওকে, এখন দেখেন একটা জিনিস, শো রানিং হাইফেন কনফিগ, এখানে আমরা পাসওয়ার্ড দিলাম 456, আরো একটা পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1 2 3। এখন এইভাবে যদি আপনি পাসওয়ার্ড দিয়ে রেখে দেন, আপনি যখন কাজ করবেন আপনার পাশে একটা লোক থাকলে তো সে বুঝে ফেলবে যে এটা 456 1 2 3, তাহলে তার কোনো সিকিউরিটি হলো না, তাই না? সিকিউরিটি হলো না। এটা তো আপনি কাজ করবেন আমি পাশে থাকলে বুঝবো 1 2 3, তখন আপনার বর্তমানে আমি রাউটারে ঢুকতে পারবো। কাজে কি করতে হবে? এগুলোকে নর্মাল টেক্সটে রাখা যাবে না, এগুলোকে এনক্রিপশন করতে হবে। এনক্রিপশন টার্মটার সাথে পরিচিত কিনা? কি হয় এনক্রিপশনে? প্লেন টেক্সট এর সাইবার টেক্সট, প্লেন টেক্সটকে সাইবার টেক্সটে কনভার্ট করে। আপনি মাস্টার্স করছেন? কোথায় করছেন এগুলো? গ্রাজুয়েশন লেভেলে? আচ্ছা, গ্রাজুয়েশন লেভেলে থাকে, কেউ মরে না, এই জন্য জিজ্ঞেস মাস্টার্স করছেন কেন? মাস্টার্সে পড়তেই হয়, না করে পাস করা যাবে না, মাস্টার্সে পড়তেই হয়। আপনারা কেউ পড়ছেন কিনা ক্রিপ্টোগ্রাফি? কেউ পড়ছেন কিনা ক্রিপ্টোগ্রাফি? পড়ছেন না? ক্রিপ্টোগ্রাফিতে এই জিনিসগুলো ছিল। ওইখানে কি করতে হয়? এনক্রিপশন ডিক্রিপশন করতে হয়। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি যখন আমাকে কোনো একটা মেসেজ দিবেন, একটা মেইল করলেন, সেই মেইলটা আসবে কিভাবে? আপনার কম্পিউটার থেকে কেবল দিয়ে বার হবে, রাউটারে যাবে, অপটিক্যাল ফাইবার দিয়ে চলে যাবে, বিভিন্ন জায়গায় হ্যাকার থাকতে পারে। হ্যাকাররা যদি এই মেইলটা রিসিভ করে, সেই নর্মাল টেক্সট হলে তো পরে বুঝে ফেলবে আপনি আমাকে কি লিখছেন। আমি চাই যে আপনি যখন আমাকে মেইল করবেন এটা যেন থার্ড পার্টি বুঝতে না পারে, আপনি বুঝবেন আর আমি বুঝবেন, মাঝে কেউ এটা বুঝবে না। তখন কি করতে হয়? এগুলোকে নর্মাল টেক্সট থেকে কনভার্ট করতে হয় সাইফার টেক্সটে, ঠিক আছে? এই যে ক্রিপ্টোগ্রাফিতে এই জিনিসগুলোই পড়ানো হয় যে এনক্রিপশন কি করতে হবে। এনক্রিপশন হচ্ছে এই নর্মাল টেক্সটটা হিজিবিজি টেক্সট হয়ে যাবে, একজন দেখলে আর কেউ বুঝবে না যে এটা 1 2 3 লেখা ছিল, এটা দেখলে কেউ বুঝবে না যে 4 5 6 লেখা ছিল, ঠিক আছে? এগুলো চেহারা চেঞ্জ করে দিতে হবে, মানে কি নর্মাল রিডেবল ফরম্যাটে থাকবে না, বুঝতে পারলাম ব্যাপারটা? বাট মেশিন রিড করতে পারবে, মেশিন এটাকে রিড করতে পারবে, সাধারণ মানুষ বুঝতে পারবে না। বুঝিনি? হ্যাঁ, চেঞ্জ করা যাবে। চেঞ্জ করতে হলে আপনি আবার যে ফরম্যাটে যে ওয়েতে পাসওয়ার্ড দিলেন
একই ওয়েতে আবার গিয়ে নতুন পাসওয়ার্ড দেন, এটা রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, রাউটারে যে কোনো কিছু কনফিগারেশন করার পরে যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে যে ওয়েতে গিয়ে এটা কনফিগার করলেন ঠিক ওই ওয়েতে গিয়ে নতুন যা করতে চান করে দেন, আগেরটা রিপ্লেস হয়ে যাবে। বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এই পাসওয়ার্ড গুলোকে এনক্রিপ্ট করার জন্য যে সার্ভিসটা দরকার, সেই সার্ভিস রাউটারের মধ্যে দেয়া আছে। এনক্রিপশন সার্ভিস রাউটারের মধ্যে দেয়াই আছে। আমরা একদম শুরুতে দেখেছিলাম যে এই তিনটা সার্ভিস বলেছিলাম যে সার্ভিস গুলো নো করা আছে, মানে ডিসেবল করা আছে। দেখেন এখানে একটা সার্ভিস আছে, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। বুঝতে পারলাম? তার মানে পাসওয়ার্ড গুলোকে এনক্রিপ্ট করার জন্য যা দরকার সেটা রাউটারের মধ্যে দেয়া আছে, বাট বাই ডিফল্ট অ্যাক্টিভ করা নাই, এনাবল করা নাই। সামনে একটা নো বসাই দেয়া আছে। আমাদেরকে কি করতে হবে? এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে? খুবই সোজা কাজ। কনফিগারেশন মোডে যেতে হবে, নো বাদ দিয়ে বাকি যা আছে তাই লিখতে হবে। বুঝতে পারলাম? আবার যদি এটাকে ইনঅ্যাক্টিভ করতে চাই বা ডিসেবল করতে চাই, ওই টোটালটার সামনে নো বসাই দিতে হবে। সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? পাসওয়ার্ডকে এনক্রিপ্ট করার জন্য এই কমান্ডটা নো বাদ দিয়ে পুরোটা লিখতে হবে ফ্রম দা গ্লোবাল কনফিগারেশন মোড। করলে কি হবে? করলে এই যে পাসওয়ার্ড গুলো 1 2 3 4 5 6 নরমাল টেক্সটে আছে, এগুলো আর নরমাল টেক্সটে থাকবে না, এগুলো তখন সাইফার টেক্সটে কনভার্ট হয়ে যাবে। দেখেন আমরা যদি এখানে কাজটা করি, কনফিগার টার্মিনালে যদি যাই, কনফিগার টার্মিনাল, এখানে না গিয়ে তো আমরা কোনো কনফিগারেশন চেঞ্জ করতে পারবো না, তাই না? এখানে গিয়ে আমরা কি করলাম, এই কমান্ডটা যদি বানান মনে না রাখতে পারি, মনে রাখতে হবে আসলে, এখান থেকে কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিলেই কাজ করবে। আদারওয়াইজ আমাদের কি করতে হবে? সার্ভিস পাসওয়ার্ড হাইফেন এনক্রিপশন, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, এই কমান্ডটা দিয়ে দিতে হবে। এই কমান্ডটা দিলেই কি হবে? তখন সবগুলো পাসওয়ার্ড এনক্রিপ্টেড হয়ে যাবে। আচ্ছা, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন দিয়ে আমরা কন্ট্রোল জেড দিলাম, শো রানিং হাইফেন কনফিগ দিলাম। এখন দেখেন এই যে এই সার্ভিসটার সামনে নো ছিল, সেটা কি এখন আর আছে? নাই। তার মানে সার্ভিসটা ওয়ার্কিং। এবং দেখেন আপনার পাসওয়ার্ডের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। এটা এখন আর কিন্তু 4 5 6 নাই, এবং স্পেস দিয়ে একদম নিচে চলে যায়। এখানেও দেখেন এটা আর 1 2 3 নাই। এখন এটা দেখে কি কেউ বুঝবে যে এটা 1 2 3 ছিল? বুঝবে না। এটা হচ্ছে এনক্রিপশন। এনক্রিপশন করলে কি হবে? নরমাল টেক্সট গুলো চেহারা চেঞ্জ হয়ে যাবে, সাইফার টেক্সট বলে এটাকে। এখন ধরেন একজন এক কাজ করলো, এইটাই লিখে রাখলো, আপনি যখন কাজ করতেছেন সে খাতায় এটাই লিখে রাখলো, পরে ট্রাই করলো। এটাই যদি আমরা ইউজ করি, ধরেন এটাকে কপি করে ফেললাম, কপি করে রাউটার থেকে বেরিয়ে যায়, বেরিয়ে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, এখানে এটা আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে, দিয়ে এন্টার দিলাম, কাজ করবে না। তার মানে মেশিন কিন্তু ওই সাইফার টেক্সট নিয়ে কাজ করবে না, মেশিনে যে আমরা যে 1 2 3 দিয়েছিলাম সেটা নিয়ে কাজ করবে। মানে এই এখানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুর সাথেই হচ্ছে এই 1 2 3 টা হিডেন অবস্থায় আছে, আমরা দেখতে পাচ্ছি না, বাট মেশিন দেখতে পাচ্ছে। এখানেও তাই 4 5 6। কাজে আমরা এইখানে যা আছে সেটা দিলে কাজ করবে না, 1 2 3 এটা যদি টাইপ করে দিই কাজ করবে, আবার এনাবল লিখে 4 5 6 লিখে দিই তাহলে কাজ করবে। বুঝতে পারলাম? পাসওয়ার্ড যে হাইড করতেছে এই অ্যালগরিদম কি রাউটার নিজে নিজেই? হ্যাঁ, রাউটারের ভিতরে অ্যালগরিদম দেয়া আছে, ওই এনক্রিপশনের অ্যালগরিদম রাউটারের ভিতর দেয়া আছে। ওইটা বাই ডিফল্ট ডিসেবল করা থাকে, আমরা কমান্ড দিয়ে এটা ইনেবল করে দিলাম। এখন অ্যালগরিদম কাজ করতেছে, জাস্ট নরমাল টেক্সট সাইফার টেক্সটে কনভার্ট হয়ে গেছে। এখন যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে আবার কি করব? ওই কনফিগারেশন মোডে যাব, এনেবল সিক্রেট লিখে অন্য একটা পাসওয়ার্ড দেব, তাহলে যে পাসওয়ার্ড দেব সেটাই অ্যাক্টিভ হয়ে যাবে। এটুকু বুঝলাম সবাই? আরেকটা কাজ দেখি, সেটা হচ্ছে যে এই যে কাজগুলো আমরা করলাম এতক্ষণ, এখনো পর্যন্ত আমরা কোনো কিছু সেভ করে নাই, তাই না? সেভ না করাতে কি হচ্ছে, আমরা যদি এরকম শো start-up-config মানে হচ্ছে ওই মাঝের কমান্ডটা দিই, nvram এর কন্টেন্ট গুলো দেখতে চাই, সে বলতেছে কিছুই নাই nvram এ। আমরা কি করব? এখন কনফিগারেশনটা সেভ করব, এতক্ষণ যা করলাম এটাকে সেভ করব। সেভ করা মানে হচ্ছে কপি করা, ঠিক আছে? সেভ করা মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়া। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তখন কি করি? মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কাজ করি, টাইপ করি, এই কাজটা কোথায় হয়? র্যামে হয়, র্যামে হয়, তাই না?
ওইটাকে আবার আমরা কি করি, সেভ করি, ফাইলে যাই, সেভ অ্যাজ করি, সেভ অ্যাজ করে লোকেশন দেখাই দিই কোথায় সেভ হবে, ঠিক আছে না? তার মানে কি ব্যাপারটা হচ্ছে যে অনেক আগে যে যে ইয়া কাজ করতো, ডস কাজ করতো, তখন কি করতে হতো, তখন কপি করতে হতো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হতো। এখানেও ঠিক তাই, ওই সেভ অ্যাজও মূলত হচ্ছে কপি করা। এখানে কপি করতে হবে, কপি করতে হবে। আমরা কাকে কপি করতে চাচ্ছি? এই মুহূর্তে আমাদের রাউটারের যে কনফিগারেশন গুলো আছে সেগুলো কপি করতে চাচ্ছি। এই মুহূর্তে কনফিগারেশন গুলো কোথায় আছে? র্যামে আছে, ফ্ল্যাশে না, র্যামে আছে। এই মুহূর্তে যা কনফিগারেশন আমরা করেছি সব আছে র্যামে। র্যামের কন্টেন্ট গুলোর নাম হচ্ছে রানিং কনফিগ। তার মানে আমরা কি করলাম, রানিং কনফিগটাকে কপি করলাম, কপি করে কোথায় পাঠাবো? এনভি র্যামে। এনভি র্যামের কন্টেন্টের নাম কি? স্টার্টআপ কনফিগ, startup-config। বুঝেন কমান্ডটা? আমরা কপি করলাম রানিং কনফিগকে, মানে হচ্ছে র্যামের কন্টেন্ট গুলো যা আছে তাদেরকে কপি করলাম। কোথায় পাঠাইতে চাচ্ছি? এনভি র্যামে। এনভি র্যামের কন্টেন্টের নাম হচ্ছে স্টার্টআপ কনফিগ। কাজে আমরা কমান্ড দিলাম হচ্ছে কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। এটা দিলে কি হবে, র্যামে যা আছে তার একটা কপি সব এনভি র্যামে চলে যাবে। এনভি র্যামটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি, র্যামটা হচ্ছে টেম্পোরারি মেমোরি। কাজে র্যামের গুলো থাকবে না, বাট এনভি র্যামে যদি রাখি সেগুলো থাকবে। এটা যখন এন্টার দিব তখন দেখেন সে বলতেছে ডেস্টিনেশন ফাইল নেম কি স্টার্টআপ কনফিগ হবে কিনা। এখানে ডিফল্ট যা আছে জাস্ট একটা এন্টার দিয়ে দিব, তাহলে সেভ হয়ে যাবে এবং এই যে বিল্ডিং কনফিগারেশন এসে ওকে দেখাবে। ওকে যদি দেখায় তাহলে আপনি নিশ্চিত যে আপনারটা সব সেভ হয়ে গেছে। বুঝতে পারলাম ব্যাপারটা? এখন দেখেন আমরা যদি আবার এই শো স্টার্টআপ কনফিগ কমান্ডটা দিই, এখন কি আর সে দেখাবে স্টার্টআপ কনফিগ নট প্রেজেন্ট? এখন আর সে এটা দেখাবে না, এখন সে দেখাবে কি কি আছে। দেখেন আমরা যখন সেভ করলাম তখন আমাদের হোস্ট নেম কি ছিল? ঢাকা ছিল, তাই না? সেভ করলাম যখন, এই মুহূর্তে আমরা যদি শো রানিং হাইফেন কনফিগ কমান্ডটা দিই, হোস্ট নেম কি দেখাচ্ছে? ঢাকা। রানিং কনফিগ এইটা দিয়ে আমরা কোন জায়গার কন্টেন্ট দেখলাম? র্যামের, র্যামের। তারপরে আবার যদি আমরা শো স্টার্টআপ কনফিগ দিই তখনও হোস্ট নেম দেখাচ্ছে ঢাকা। এটা দেখলাম কিন্তু এনভি র্যামের। দুইটা কিন্তু দুই জায়গা থেকে দেখলাম একই রকম আউটপুট আসতেছে, তার কারণ হচ্ছে সেভ করার পরে আমরা কোনো চেঞ্জ করি নাই। ঠিক আছে, সেভ করার পরে কোনো চেঞ্জ করি নাই। এখন ধরেন আমরা যদি এরকম একটা কাজ করি, যে বললাম কনফিগার টার্মিনাল, এখানে গেলাম, চলে সেভ করা লাগবে। আচ্ছা, কনফিগার টার্মিনালে গিয়ে আমরা বললাম হচ্ছে হোস্ট নেম সিএসএল, সিএসএল। তাহলে এখন কি দেখেন হোস্ট নেমটা চেঞ্জ হয়ে গেছে না? চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল জেড। এখন যদি আমরা শো রানিং হাইফেন কনফিগ দিই তাহলে হোস্ট নেম কি দেখায়? সিএসএল দেখায়। এখন যদি এটা অর্ডারটা রিস্টার্ট দিই তাহলে কি নামটা থাকবে? কি হবে তখন? ঢাকা হবে, তাই না? কারণ কি সেভ করা হয়েছে ঢাকা, তারপরে আমরা হোস্ট নেম চেঞ্জ করলে আর সেভ করি নাই। কাজে যতক্ষণ পর্যন্ত সেভ না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু লাস্ট সেভ কন্টেন্টটাই থাকবে। কোনো কারণে রাউটার রিস্টার্ট হলে সে ওই লাস্ট সেভ কন্টেন্ট নিয়েই কাজ করবে। এখন আমরা এই রাউটারের পাওয়ারটা একবার অফ করব, অফ করে অন করলাম। অন করলে দেখেন প্রথমবার যখন আমরা রাউটার অন করেছিলাম আমাদের কাছে ইএস নো একটা অপশন চাইতো, তাই না? এখন আর সে ইএস নো চাইবে না। যখনই রাউটারকে অন করলে রাউটার ইএস নো চাইবে না। দেখেন কি বলতেছে সে, প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড। তার মানে ইএস নো কিন্তু আর চায় না, এবং সে এখন কি করতেছে? পাসওয়ার্ড চাচ্ছে 1 2 3। তারপরে এখানেও একটা পাসওয়ার্ড চাচ্ছে, এটা হচ্ছে 4 5 6 দিয়ে আমরা রাউটারের প্রিভিলেজ মোডে চলে গেলাম। এখন কি দেখাচ্ছে? হোস্ট নেম ঢাকা। আমাদের লাস্ট হোস্ট নেম কিন্তু ছিল সিএসএল, সেটা নাই। তার কারণ কি লাস্ট কনফিগারেশন করার পরে আমরা সেভ করি। কাজে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি রাউটারে যখনই কোনো কিছু চেঞ্জ করেন তখনই এটা অবশ্যই সেভ করতে হবে। সেভ না করলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে কোনো কারণে যদি রাউটার রিস্টার্ট হয়ে যায় তাহলে আর এই লাস্ট কনফিগারেশন গুলো পাওয়া যাবে না। এটা স্যার অটো হবে এরকম কিছু করা না নাই? না, অটো হবে না, অটো হবে না। অবশ্যই আপনাকে সেভ করতে হবে, সেভ না করলে হবে না। আপনি যখনই কোনো কিছু চেঞ্জ করবেন তখনই অবশ্যই সেভ করবেন, সেভ না করলে কাজ করবে না। বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, এখন একটু আমরা দেখি একটা জিনিস, সেটা হচ্ছে যে এই রাউটারের কনফিগারেশন গুলো আমরা তো দেখলাম। একটা জায়গায় শুধুমাত্র বাকি থাকলো, সেটা হলো কপি
কনফিগারেশন গুলো সেভ করার কমান্ড হচ্ছে এটা। তো দেখেন এখানে আমরা কিন্তু খুব বেশি কমান্ড নিয়ে কাজ করি নাই, অল্প কয়েকটা কমান্ড, কিন্তু এই অল্প কয়েকটা কমান্ড ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো দরকার হয় পরীক্ষার সময়, অনেক সময়ই আসে। কনফিগারেশন গুলো মানে বেসিক কিছু কনফিগারেশন করতে বলে। বেসিক কনফিগারেশনের সময় আপনাকে কি করবে, আপনাকে এই হোস্ট নেম কি হবে দিয়ে দিবে, কনসোল পাসওয়ার্ড কি হবে, এনাবল পাসওয়ার্ড কি হবে, এগুলো দিয়ে দিবে। এগুলো সেট করে কনফিগারেশন গুলো সেভ করতে বলবে, এনক্রিপশন করতে বলবে, পাসওয়ার্ড এনক্রিপ্ট করে কনফিগারেশনটা সেভ করতে বলবে। আচ্ছা, এবার একটা জিনিস আমরা দেখি যে আমাদের এই রাউটারে এই মুহূর্তে ইন্টারফেস কয়টা আছে, কয়টা ইন্টারফেস আছে। দেখেন একটা আছে ফার্স্ট ইথারনেট 0/0, একটা আছে ফার্স্ট ইথারনেট 0/1, আর একটা আছে হচ্ছে ইন্টারফেস VLAN 1। এই যে VLAN 1 এটা আসলে কোনো ফিজিক্যাল ইন্টারফেস না, কাজে এইটাকে আমরা কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবো না, এটা ধরেন বাদ। ইন্টারফেস আছে মূলত দুইটা, 0/0 এবং 0/1। তাহলে এই রাউটারটা আমরা কি কাজে ইউজ করতে পারবো, এই রাউটারের একটা ইন্টারফেসকে আমরা একটা ইন্টারফেসের সাথে আইএসপির কানেকশন দিতে পারবো, আর একটা ইন্টারফেসের সাথে আমাদের ল্যান এর কানেকশন দিতে পারবো, তাহলে ধর দুইটা ইন্টারফেস অকুপাইড, তাই না? আরো যদি ইন্টারফেস আমাদের দরকার হয় তখন আমরা কি করব, তখন আমাদের কি করতে হবে, এইখানে যে মডিউল আছে এই মডিউলগুলোতে যে কোনো মডিউল কানেক্ট করে নিব। দুটা ফাঁকা স্লট আছে, এখানে যখন মডিউল কানেক্ট করব তখন কি হবে দেখেন, এই রাউটারের উপর যদি আমরা কার্সরটা রাখি তাহলে ও ইনফরমেশন গুলো দেখাবে কি কি ইন্টারফেস আছে। করা যায়, ফার্স্ট ইথারনেট 0/0 আছে, ফার্স্ট ইথারনেট 0/1 আছে, VLAN 1 আছে। এই রাউটারে আমরা যদি এই ইন্টারফেসটা ফাঁকা আছে না, এখানে ধরেন একটা এই যে এই কার্ডটা লাগাই দিই WIC1 ইনেট, মানে এইটা হচ্ছে একটা ইথারনেট পোর্ট। দেখেন এই কার্ডটা যদি কানেক্ট করে দিই তাহলে তখন এই রাউটারের পোর্ট কয়টা দেখায়, দেখেন এখন কয়টা পোর্ট দেখায়, তিনটা। ফার্স্ট ইথারনেট দুইটা 0/0 0/1, তার সাথে আরো একটা ইথারনেট 0/0/0 দেখাচ্ছে, তাই না? এখন যদি আমরা এই রাউটারে গিয়ে শো রান দেই তাহলে শো রানে আগে যে দুইটা ফার্স্ট ইথারনেট দেখাইতো, এখন সে ওই দুইটা ফার্স্ট ইথারনেটের সাথে আরো একটা ইথারনেট 0/0/0 দেখাবে। দেখেন এখানে 1 2 3 এনাবল হচ্ছে 4 5 6 শো রানিং হাইফেন কনফিগ। দেখেন এখন সে কয়টা দেখায়, তিনটা, 0/0 একটা, 0/0 একটা, 0/1 একটা, ইথারনেট 0/0/0 একটা, এবং লাস্টে গিয়ে দেখাচ্ছে VLAN 1। তার মানে এখানে ইন্টারফেসের সংখ্যা বেড়ে গেছে, ঠিক আছে না? আমরা যদি এখানে আরো একটা কাজ করি, ধরেন এর ফিজিক্যালে গিয়ে পাওয়ার অফ করে দিয়ে এটা খুলে এখানে যদি আমি একটা WIC2T কানেক্ট করে দিই তাহলে কি হবে, তখন আরো দুইটা ইন্টারফেস বেড়ে যাবে, তাই না? এটা যদি আমি অন করি, এখানে যদি রাখি, দেখেন তো আরো দুইটা ইন্টারফেস বেশি দেখায় কিনা। সিরিয়াল 0/0/0 দেখায়, 0/1/1 দেখায়, তাই না? এবং আমরা যদি এখানে CLI তে যাই, গিয়ে যদি এখানে 1 2 3 দেই, এনাবল 4 5 6 দেই, তাহলে হচ্ছে শো রানিং হাইফেন কনফিগ। এখানে গেলে দেখেন ফার্স্ট ইথারনেট 0/0 0/1 এই দুটো ছিল, তারপরে একটা ইথারনেট কানেক্ট করলাম, তারপরে আরো দুটো সিরিয়াল কানেক্ট করলাম। এখন আমাদের এই রাউটারে 5টা ফিজিক্যাল নেটওয়ার্ক ইন্টারফেস আছে, তাই না? 5টা নেটওয়ার্ক ইন্টারফেস আছে, তার মানে আমি এই রাউটারের সাথে কি করতে পারবো, আরো 5টা ডিভাইসকে কানেক্ট করতে পারবো। তো আমাদের যখন এরকম রাউটারের সাথে ডিভাইস কানেক্ট করা দরকার পড়বে, তখন রাউটারে যদি ইন্টারফেস না থাকে তাহলে আমরা মডুলার রাউটার হলে সেখানে ইন্টারফেস কানেক্ট করে তারপরে নেটওয়ার্ক এক্সটেনশন করতে পারবো। বুঝতে পারলাম? সবাই কি ক্লিয়ার? মোটামুটি। আচ্ছা, এখন দেখেন এই রাউটারের সাথে যদি আমরা নেটওয়ার্ক কানেক্ট করি তাহলে কি হবে। এই রাউটারের সাথে নেটওয়ার্ক কানেক্ট করতে চাই, মানে আমরা রাউটারের সাথে একটা সুইচ দিতে চাই, একটা সুইচ কানেক্ট করে দিলাম এবং আরো দুইটা কম্পিউটার কানেক্ট করে দিলাম, দুইটা কম্পিউটার দিলাম এরকম। ঠিক আছে, একটা সুইচ দিলাম, দুইটা কম্পিউটার নিলাম, নিয়ে এখন রাউটারের সাথে সুইচ, কম্পিউটারের সাথে সুইচ, এই ধরনের কানেকশন দিতে গেলে কি টাইপের কেবল ইউজ করতে হয়? ইথারনেট কেবল, দিস ইজ মাস্ট। এখন ইথারনেটের মধ্যে আবার একটা ক্লাসিফিকেশন আছে, স্ট্রেট থ্রো কেবল, ক্রসওভার কেবল।
তাই না? এইখানে দেখেন কেবলের অনেকগুলো টাইপ আছে। এটা হচ্ছে কপার স্ট্রেট থ্রো, এটা হচ্ছে কপার ক্রসওভার। যখন রাউটারের সাথে সুইচ কানেক্ট করব বা সুইচের সাথে কম্পিউটার কানেক্ট করব, এই জায়গাগুলোতে আমাদের ইউজ করতে হবে কপার স্ট্রেট থ্রো কেবল। কপার স্ট্রেট থ্রো, ক্রসওভার দিয়ে হবে না, ঠিক আছে? কপার স্ট্রেট থ্রো কেবলটা এখান থেকে সিলেক্ট করে সুইচের উপর ক্লিক করলে এখানে 24টা পোর্ট দেখাচ্ছে, ঠিক আছে? যে কোনো পোর্টের উপর ক্লিক করে দিলেই কানেকশন হয়ে যাবে এবং এরকম একটা কেবল বেরোবে। এই কেবলটা আমরা কোথায় কানেক্ট করব? রাউটারের উপর ক্লিক করে এই রাউটারে দেখেন কি কি পোর্ট আছে। ইথারনেট, ফার্স্ট ইথারনেট 0x0 একটা পোর্ট আছে, এই পোর্টটা হচ্ছে RJ45 পোর্ট, কাজে এখানে লাগানো যাবে। 0x1 এটাও RJ45 লাগানো যাবে। এটা 0x0x0 এটাও ইথারনেট পোর্ট লাগানো যাবে। এটা সিরিয়াল পোর্ট, এখানে এই কেবলটা কানেক্ট হবে না, কারণ এটার চেহারা আলাদা। আমরা এখানে দেখেছি না সিরিয়াল পোর্টের চেহারা অন্যরকম, এখানে কি RJ45 কানেক্টর লাগবে? লাগবে না। কাজে আমরা যদি এখানে লাগাইতে চাই, ক্লিক করলে দেখেন কি বলতেছে, দ্য কেবল ক্যান নট বি কানেক্টেড টু দ্যাট পোর্ট, এখানে হবে না। আবার আমরা যদি এটা এই কনসোল পোর্ট অক্সিলারি পোর্টে লাগাই দিই তাহলে কানেক্ট হবে, বাট কাজ করবে না, কারণ হচ্ছে এই পোর্টগুলো ম্যানেজমেন্ট পোর্ট, নেটওয়ার্ক পোর্ট না। সুইচের সাথে রাউটারে কানেকশন দিতে হলে কি করতে হবে? এই যে RJ45 ইথারনেট নেটওয়ার্ক পোর্ট যেগুলো আছে সেগুলোর কোনোটার সাথে কানেকশন দিতে হবে। কারণ আমরা ফার্স্ট ইথারনেট 0x0 এর সাথে কানেকশন দিলাম, তাহলে কানেক্টিভিটি হলো, বাট লিংক গুলো রেড আছে। আচ্ছা, আরেকটা কানেকশন দিই। এই সুইচের দেখেন অলরেডি সুইচের 7 নম্বর পোর্টটা অকুপাইড হয়ে গেছে, তাই না? এখন আর লিস্টের মধ্যে কিন্তু 7 নম্বর নাই, দেখেন 8 এর পরে 9, 7 নাই, কারণ 7 অলরেডি ইউজ হয়ে গেছে। যেটা ইউজ হবে সেটা লিস্টে দেখাবে না। আমরা ধরেন অন্য আরেকটা পোর্ট নিলাম, নিয়ে ওর সাথে একটা কম্পিউটার কানেক্ট করে দিলাম। যখন কম্পিউটার কানেক্ট করে দিলাম তখন একটু দেখেন এখানকার কালার হচ্ছে গ্রিন, এটার কালার কি গ্রিন? রেড, রেড না, অরেঞ্জ, এটা রেড, তাই না? তার মানে কালার গুলো বুঝতে হবে কখন কোন কালার আসবে। যখন এরকম আসবে গ্রিন, তার মানে এই পোর্টটা অ্যাক্টিভ ওয়ার্কিং। যখন এরকম আসবে অরেঞ্জ, তার মানে হচ্ছে এই পোর্টটা অন আছে। সুইচের পোর্টগুলোকে যখন কোনো ডিভাইস কানেক্ট করা হয় তখন প্রথমেই সুইচের পোর্টগুলো গ্রিন হয় না, কিছু সময় অরেঞ্জ থাকে তারপরে গ্রিন হয়। এখন দেখেন গ্রিন হয়ে গেছে, মাঝে 10 থেকে 15 সেকেন্ড টাইম নেয়। এই 10-15 সেকেন্ডে সে কি করে? ওই ডিভাইসের সাথে কিছু সিগন্যাল আদান প্রদান করে দেখে যে লিঙ্ক আপ আছে, অ্যাক্টিভ আছে, তখন এটা গ্রিন হয়ে যায়। এইবার একটা জিনিস দেখেন যে সুইচের সাথে কম্পিউটার যখন কানেক্ট করলাম তখন এই লিঙ্কটা গ্রিন হয়ে গেছে, মানে দিস ইজ ওয়ার্কিং। বাট রাউটারের সাথে যখন সুইচ কানেক্ট করলাম এই পোর্টটা রেড হয়ে আছে। এটার কারণটা কি মোটামুটি আন্দাজ করতে পারি কেউ? রাইট, ইন্টারফেস আপ করা নাই। আমরা যখন একটু আগে রাউটারে দেখলাম বারবার কমান্ড দিয়ে, তখন দেখতেছিলাম যে এখানে বলা ছিল যে এটা শাটডাউন, এটা শাটডাউন, তাই না? তার মানে এটার সাথে কি কেবল লাগাইলে ও কাজ করবে? করবে না, ওকে অন করতে হবে, অফ করা আছে। রাইট, রাউটারের ক্ষেত্রে সুইচের পোর্ট গুলো বাই ডিফল্ট সবই অন করা থাকে। বাজার থেকে সুইচ কিনে নিয়ে এসে কম্পিউটার কানেক্ট করে দেন, ইট উইল ওয়ার্ক, লিংক আপ হয়ে যাবে। পিসি অন করলেই পিসির পেছনে যে ইথারনেট পোর্ট আছে ওইটা অন হয়ে যায়, কাজে ওখানেও কেবল কানেক্ট করে দেন, কাজ করবে। বাট রাউটার অন করলেই তার পোর্ট গুলো আপ হয় না, রাউটারের পোর্ট গুলো বাই ডিফল্ট শাটডাউন মোডে থাকে, কাজে সেটাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা আরেকটা কানেকশন দেই সুইচ থেকে কম্পিউটার পর্যন্ত, এটাও গ্রিন আছে, অরেঞ্জ আছে, এটাও গ্রিন হয়ে যাবে। রাউটারের পোর্টের ক্ষেত্রে তাহলে আমরা কি করব? এখানে কনফিগারেশন করতে হবে। কি কি কনফিগারেশন করতে হবে আমি একটু আগে বলছি। দুইটা কনফিগারেশন মাস্ট, একটা হচ্ছে এখানে আইপি দিতে হবে, আর একটা হচ্ছে ইন্টারফেসটাকে অন করতে হবে। দুইটা মাস্ট, এই দুইটা না দিলে কাজ করবে না, বুঝতে পারলাম? তাহলে ওই কনফিগারেশন কমান্ডগুলো আমরা রাউটারে দিই, ঠিক আছে? তার আগে আমরা বুঝি যে এখানে আমরা একটা আইপি অ্যাড্রেস দিব, রাউটারের পোর্টে একটা আইপি অ্যাড্রেস দিব, পোর্টটাকে অন করব, এটা তো হলো। পাশাপাশি এই রাউটারের সাথে যখন এই কম্পিউটারগুলোকে কাজ করাইতে চাইবো তখন কি হবে? এই রাউটারের পোর্টে একটা আইপি দিতে হবে, সেম নেটওয়ার্কের আইপি এই কম্পিউটারকে দিতে হবে, এই কম্পিউটারকে দিতে হবে। আমরা এখানে একটা আইপি অ্যাড্রেস সিলেক্ট করে এখানে লিখে দিই, বোর্ডে না লিখে সরাসরি এখানে লিখে দিই। এই নেটওয়ার্কের জন্য আমরা একটা আইপি অ্যাড্রেস লিখি 192.168.1.0। এটা হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। এই নেটওয়ার্কের আন্ডারে কতগুলো আইপি আছে? 256টা। তার মধ্যে দুইটা বাদ দিয়ে 254টা ইউজ করা যাবে। 254টা হচ্ছে 1 থেকে 254 পর্যন্ত, এগুলো আমরা সবাই বুঝি, তাই না? আমরা কি করব? এই পোর্টে 1 দিব, এই কম্পিউটারকে 2 দিব, এই কম্পিউটারকে 3 দিব। এরকম ভাবে আমাদের নেটওয়ার্কে আরো যত কম্পিউটার আছে তাদের সবাইকে 3, 4, 5 করে 254 পর্যন্ত আইপি অ্যাড্রেস দিতে পারবো, ঠিক আছে? তো রাউটারের পোর্টে যখন আইপি অ্যাড্রেস দিব তখন সেটা কিভাবে দিব
সেটা একটু দেখি। রাউটারে কোন পোর্টে আইপি দিব দেখেন, এই রাউটারে এখন পোর্ট আছে অনেকগুলো, তাই না? অনেকগুলো পোর্ট আছে। কোন পোর্টে আইপি দিতে হবে? যে পোর্টে আপনি ফিজিক্যাল কানেকশনটা দিলেন, ক্লিয়ার? আপনি কানেকশন দিলেন 0/0 তে, আইপি দিলেন 0/1 এ, তাহলে কি কাজ করবে? করবে না। যে পোর্টে কেবল লাগানো আছে সেই পোর্টেই আইপি দিতে হবে, সেই পোর্টটাকেই অন করতে হবে। এখন আমরা এই পোর্টটাতে আইপি দিব এবং এটাকে অন করব। সেটা কিভাবে করব সেটা দেখি। আমরা প্রথমে কমান্ড দিব হচ্ছে কনফিগার টার্মিনাল, এন্টার, ঠিক আছে? এরপরে হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, মানে এইখানে যে যা লেখা ছিল এইটাই লিখবো, ঠিক আছে? একটা ইস্যু হচ্ছে যে কমান্ড গুলো কেস সেনসিটিভ না, পাসওয়ার্ড গুলোই শুধু কেস সেনসিটিভ, কমান্ড গুলো কেস সেনসিটিভ না। কাজেই এখানে ই ক্যাপিটাল লেটার, এফ ক্যাপিটাল লেটার বলে আমাকেও এখানে সব ক্যাপিটাল দিতে হবে এমন কথা নাই। আপনি ক্যাপিটাল দিলেও ভুল হবে না, স্মল দিলেও ভুল হবে না, মিক্সড করলেও ভুল হবে না, কেস সেনসিটিভ না। লিখতে হবে পুরোটাই ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 যা আছে এটা পুরোটাই লিখতে হবে। লিখলাম, লিখলে তখন কি হয় দেখেন, কনফিগার পর একটা ইফ আসে, এটাও একটা সাব কনফিগারেশন মোড। যখন লাইন আসে তখন আমরা বুঝি কোন জায়গায় আছি, লাইন কনসোল বা লাইন ভিডিওআই, লাইন অক্সিলারি এগুলোতে। যখন ইফ আসবে তখন আমরা বুঝবো আমরা ইন্টারফেসে আছি, ঠিক আছে? এখানে কমান্ড দিতে হবে আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে কমান্ড। ওই যে এখানে দেখেন লেখা ছিল নো আইপি অ্যাড্রেস, এই নোটা বাদ দিয়ে বাকিটা কিন্তু লিখলাম। আমরা এই যে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশনের ক্ষেত্রে কি করলাম, নো বাদ দিয়ে বাকি পুরোটাই লিখে দিলাম, তাই না? এখনো তাই, যে নো বাদ দিয়ে বাকিটা লিখলাম। পাশাপাশি আমাকে লিখতে হবে যে এই পোর্টে কোন আইপিটা আমি ইউজ করতে চাই, সেই আইপিটা হচ্ছে 192.168.1.1। তারপরে হচ্ছে স্পেস দিয়ে এই আইপির জন্য যে সাবনেট মাস্ক দিতে চাই সেই সাবনেট মাস্ক দিতে হবে 255.255.255.0। বলেন এই কমান্ড বুঝলাম কিনা? নো আইপি অ্যাড্রেস ছিল, নো বাদ দিয়ে কমান্ডটা লিখলাম আইপি অ্যাড্রেস। এরপরে কি দিতে হবে, যে আইপিটা আমি এখানে ইউজ করতে চাই সেই আইপি দিতে হবে, দেন স্পেস দিয়ে সাবনেট মাস্ক দিতে হবে। ক্লিয়ার? দেন শেষ, এন্টার। এই যে আইপি অ্যাড্রেস এর সাথে সাবনেট মাস্ক যদি না দিই তাহলে রাউটার বুঝবে না যে এই নেটওয়ার্কে কতগুলো হোস্ট আছে, ঠিক আছে? আর কমান্ডটাও নিবে না। সাবনেট মাস্কটা গুলোতে দিচ্ছে হলো ওর হোস্ট গ্রুপটা বোঝানোর জন্য। এটা দিয়ে কি করলাম, আমরা রাউটারের ওই পোর্টে একটা আইপি অ্যাড্রেস দিলাম, তাহলেও দেখেন এখনো লিংক আপ হয় নাই। লিংক আপ হবে কি করলে, এই শাটডাউনটা তুলে দিলে, ঠিক আছে? এগুলো দেখেন যেগুলো সামনে নো ছিল সেগুলোকে অ্যাক্টিভ করার জন্য আমরা কি করতেছি, নো বাদ দিয়ে বাকি কমান্ডটা দিচ্ছি। আর এইখানে কি করতে হবে, উল্টা করতে হবে, এই শাটডাউনের সামনে নো লিখে দিতে হবে, বুঝলাম? শাটডাউনের সামনে নো লিখে দিতে হবে, তাহলে হচ্ছে এটা নো SHUTDOWN, নো শাটডাউন মানে হচ্ছে অন। যখনই এটা এন্টার দেব সাথে সাথে এই এলইডি গুলো গ্রিন হয়ে যাবে। দেখেন এটা গ্রিন হয়ে গেছে, তাই না? এটা অরেঞ্জ আছে, ওর ক্যারেক্টারিস্টিক্স তাই, আগে অরেঞ্জ হয় পরে গ্রিন হয়। এবার একটু বুঝি যে এখানে একটা মেসেজ আসছে, দুটো মেসেজ আসছে। দেখেন একটা মেসেজ বললো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 চেঞ্জ স্টেট টু আপ, মানে এই যে পোর্টটা বাই ডিফল্ট অফ করা ছিল এই মেসেজ বললো যে এটা অন হলো। এবার পরে আরেকটা মেসেজ আসছে, দেখেন লাইন প্রোটোকল অন ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 চেঞ্জ স্টেট টু আপ, লাইন প্রোটোকল। এই দুইটা মেসেজের দুই রকম মিনিং। আপনি যখন কাজ করবেন তখন দুইটা মেসেজ না আসলে পোর্ট কাজ করবে না। দুইটা মেসেজ কি কি, এই মেসেজটা কি বললো, এই মেসেজটা বললো যে ইন্টারফেসটা আপ হলো, পরের মেসেজটা বললো লাইন প্রোটোকল আপ হলো। লাইন প্রোটোকল মানে কি, এই ডিভাইসগুলোর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ডিভাইসটা অন হওয়ার পরে সে তার কানেক্টেড ডিভাইসের কাছে কিছু মেসেজ পাঠায়, টেকনিক্যাল ভাষায় এগুলোকে বলে হ্যালো মেসেজ পাঠানো। এটা অটোমেটেড সিস্টেম, ডিভাইস হ্যালো মেসেজ পাঠায়। ওই পাশ থেকেও এই যখন বুঝে যে ওর কাছে একটা হ্যালো মেসেজ আসছে তখন সেও রিপ্লাই হিসেবে ওর কাছে কিছু হ্যালো মেসেজ পাঠায়। দুইটা ডিভাইস যখন একজন একজনকে পাঠিয়ে আবার এটা রিপ্লাই পায় তখন বোঝে যে তাদের মধ্যে ফিজিক্যাল কানেক্টিভিটি ওকে আছে। ফিজিক্যাল কানেক্টিভিটি ওকে থাকলেই এই মেসেজটা আসবে। এই মেসেজটা বলছে লাইন প্রোটোকল আপ, তার মানে হচ্ছে কানেক্টিভিটি বিটুইন দিস টু ডিভাইসেস ইজ আপ। বুঝতে পারলাম? যখন এই মেসেজটা আসবে না, ধরেন এই একটা মেসেজ আসলো, এটা আসলো না, তার মানে বুঝতে হবে যে কেবলের মধ্যে কোনো সমস্যা আছে, হয় কেবল ছেঁড়া আছে, না হয় ওই পাশে যে ডিভাইসটা আছে সে অফ করা আছে, এই টাইপের কিছু প্রবলেম আছে। আপনি কাজ করবেন দেখবেন নো শাটডাউন দিলেন, একটা মেসেজ আসলো একটা মেসেজ আসলো না, তাহলে বুঝতে হবে ওই পাশের ডিভাইসে কোনো প্রবলেম আছে, অথবা কেবল ছেঁড়া আছে, ঠিক আছে? এই টাইপের কিছু প্রবলেম। দুইটা মেসেজই আসতে হবে, দুইটা মেসেজ না আসা পর্যন্ত পোর্ট কাজ করবে না। ইন্টারফেস আপ এই মেসেজ আসতে হবে,
লাইন প্রোটোকল আপ এই মেসেজ আসতে হবে। বুঝতে পারলাম? তাহলে এখন কিন্তু আমাদের সবগুলো ইন্টারফেস মানে এলইডি গ্রিন হয়ে গেছে, যতগুলো এলইডি এখানে আছে সব গ্রিন হয়ে গেছে। আমরা এই রাউটারে একটু আচ্ছা, তাহলে আইপি অ্যাড্রেস কিভাবে দিতে হয় আমরা শিখলাম। এখন একটু দেখি এই আইপি অ্যাড্রেসটা কোথায় দেখায়, কি দেখায়। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই যে দুইটা কমান্ড দিলাম না, আইপি অ্যাড্রেস দিলাম, নো শাটডাউন দিলাম, এই দুইটা কমান্ড না দিলে পোর্টটাই কাজ করবে না। এরপরে এখানে আরো কিছু কমান্ড দিয়ে রাখা যায়। এই কমান্ডগুলো অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটরকে হেল্প করে। যেমন এখানে আমরা অনেক সময় ডেসক্রিপশন দিয়ে রাখি, ডেসক্রিপশন দিয়ে বলে রাখি যে এই লিঙ্কটা কোন দিকে গেছে। এটা একটা রাউটারে যখন অনেকগুলো পোর্ট থাকে, দেখা যায় যে আপনি একটা আইএসপি রাউটার মেইনটেইন করতেছেন, আপনার তো আইএসপি মানে 100-150-1000টা ক্লায়েন্ট, তাই না? এখন কোন ইন্টারফেসের সাথে কোন ক্লায়েন্ট কানেক্টেড এটা তো মনে রাখা মুশকিল। কাজে এখানে ডেসক্রিপশন দিয়ে বলে রাখতে হয় যে এটা স্কয়ার হাসপাতালের দিকে গেছে, এটা ডাচ বাংলা ব্যাংকের দিকে গেছে, এটা ঢাকা মেডিকেল কলেজের দিকে গেছে। ডেসক্রিপশন দিয়ে বলে রাখতে হয়। বলে রাখলে সুবিধাটা কি দেখেন, কন্ট্রোল জেড দি শো রানিং হাইফেন কনফিগ বলে রাখলে সুবিধা হচ্ছে যে এইটা দেখলে আমি বুঝতেছি যে এটা কোন দিকে গেছে কেবলটা। তো এখানে যখন এই রাউটারে অনেকগুলো ইন্টারফেস ইউজ হবে তখন তো আমার মনে রাখা ডিফিকাল্ট হবে। তাদের ডেসক্রিপশন দিয়ে লিখে রাখবো যে এটা এই জায়গায় গেছে। যেমন আমাকে স্কয়ার হসপিটাল থেকে ফোন করে বললো যে আমি ব্যান্ডউইথ কম পাচ্ছি, নেট স্লো পাচ্ছি, তখন আমি এই যে ইন্টারফেসের ডেসক্রিপশন স্কয়ার হাসপাতাল দিয়ে আছে ওইটা ট্রিটমেন্ট করবো, তাই না? সবগুলো তো দৌড়াদৌড়ি করে লাভ নেই। আচ্ছা, এখন দেখেন ইন্টারফেসে যখন আমরা আইপি অ্যাড্রেস দিলাম, আইপি অ্যাড্রেস যা আমরা লিখলাম হুবহু সেই জিনিসটাই কিন্তু আছে, সামনে শুধু নোটা নাই। আর এখানে শাটডাউন ছিল, সেই শাটডাউন কথাটা চলে গেছে, শাটডাউনটা নাই, তার মানে ইন্টারফেস এখন আপ আছে। এবার আমরা এই কম্পিউটারকে একটা আইপি অ্যাড্রেস দিই। এখানে এই কম্পিউটারকে একটা আইপি অ্যাড্রেস দিই 192.168.1.3, ওখানে বা 2, ওখানে 1 ইউজ করা আছে, এখানে 2, এটাতে একটা সাবনেট পাস দিলাম। এই আইপি অ্যাড্রেসটা আপনি এরকম করতে পারেন যে এই পিসির নামটা তুলে দিয়ে এখানে আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিলেন, তাহলে এই কম্পিউটার আইপি কত এটা এখানে লেখা থাকে। এখানে 3, তারপর সাবনেট মাস্ক এবং গেটওয়ে আপাতত দিচ্ছি না, এইখানে আপনি লিখে রাখতে পারেন যে এটা হচ্ছে 3। তাহলে এই আইপি অ্যাড্রেসটা পিসির নাম হয়ে গেল। এখন আমরা এই কম্পিউটার থেকে যদি কমান্ড প্রম্পটে যাই, দেখেন এই কম্পিউটার এরকম অনেকগুলো উইন্ডো আসবে, এখানে অনেকগুলো ট্যাব আছে, ছোট ছোট অনেকগুলো ট্যাব। এখানে গিয়ে আমরা আইপি কনফিগারেশন দিই। আর এই কমান্ড প্রম্পট হচ্ছে এটা, যে আমরা রানে গিয়ে সিএমডি দিই না, এটা হচ্ছে সেটা। এখানে গিয়ে যদি আমি পিং করি, পিং মানে কি বুঝি তো? পিং করি মানে কি? হ্যাঁ, এই কম্পিউটার থেকে ডেস্টিনেশনের উদ্দেশ্যে কিছু প্যাকেট পাঠাই। তো ডেস্টিনেশনটা বলে দিলাম 192.168.1.3, তার মানে ডেস্টিনেশন কে? ডেস্টিনেশন হচ্ছে পাশের কম্পিউটারটা, তাই না? তাহলে ওর কাছে যদি যায় তার এরকম রিপ্লাই আসতে থাকবে, তাই না? এবার আপ অ্যারো চেপে আবার ডেস্টিনেশন চেঞ্জ করে দিলাম হচ্ছে রাউটারের আইপি অ্যাড্রেসটা। দেখেন রাউটারের সাথে সে কমিউনিকেট করতে পারে, তার মানে আমাদের এই কম্পিউটারটা এখানে কমিউনিকেট করতে পারে, এখানেও কমিউনিকেট করতে পারে। এই কম্পিউটার থেকে যদি আমরা পিং দিই, আইপি না দিলে কিন্তু পিং করবে না। রাউটারে পিসিতে সব জায়গায় আইপি থাকতে হবে। পিং 192.168.1.1, এটা হচ্ছে রাউটার। আমরা যখন উইন্ডোজ কম্পিউটার থেকে পিং করি তখন বাই ডিফল্ট কয়টা পিং করে? 4টা, তাই না? আমরা যখন এখান থেকে পিং করব, যেমন সিএমডি লিখে যদি এখান থেকেই পিং দেই yahoo.com, তাহলে দেখেন 4টা পিং করে থেমে যাবে। যদি 4টা বেশি দরকার হয় তাহলে কি করতে হয়? হ্যাঁ, স্ল্যাশ না হাইফেন? আচ্ছা, এখানে স্পেস দিয়ে হাইফেন টি দিলে কি হবে? কতক্ষণ পিং করবে? পিং করতেই থাকবে, কন্ট্রোল সি দিয়ে থামাইতে হয়, তাই না? পিং করতেই থাকে। কি হলো, পিং বন্ধ হয়ে গেল কেন? ওকে, পিং করতেই থাকবে। যদি 10টা পিং দরকার হয়,
কোথায় 10 দিতে হয়? না, মাইনাস n, n ফর নাম্বার, এবার 10, এবার এন্টার দিলে 10টা পিং হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক্যালি 10টা পিং হয়ে যাবে। আচ্ছা, যখন পিং দিচ্ছি তখন কি হয় দেখেন, তখন বাই ডিফল্ট সে 4টা মেসেজ পাঠায়। এই যে প্যাকেট সেন্ড 4, রিসিভড 4, 4টা পিং পাঠানো হলো, 4টাই রিসিভ করলো। এখানে দেখেন কি বলতেছে, প্যাকেট সেন্ড 10, 10টা পাঠাইলো, কারণ ওকে আমি 10টা পাঠাইতে বলছি। রিসিভ করেছে কয়টা? 9টা। দেখেন একটা মিস হয়েছে, যে একটা রিকোয়েস্ট টাইম আউট আসছে, 9টা রিসিভ হয়েছে। লস্ট 1, তার মানে 10% লস। কত পার্সেন্ট লস করে এটাও সে দেখায়। এরপরে সে রাউন্ড ট্রিপ টাইম দেখায়। রাউন্ড ট্রিপ টাইম মানে হচ্ছে যেতে মিনিমাম কত সময় লাগলো, যাওয়া আসা, রাউন্ড ট্রিপ, যাওয়া এবং আসা। ম্যাক্সিমাম কত সময় লাগলো, এভারেজ কত সময় লাগলো, যাওয়া আসা এবং এভারেজ। ঠিক আছে, ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ টাইম দেখায়। তো কম্পিউটার থেকে যখন আমরা পিং দিই, উইন্ডোজ কম্পিউটার হলে বাই ডিফল্ট 4টা পিং করে। লিনাক্স কম্পিউটার কয়টা করে? আনলিমিটেড। রাউটার করে 5টা। যেমন এই কম্পিউটার রাউটার থেকে, এটা হচ্ছে রাউটারে আছে, আমি রাউটার থেকে যদি পিং করি 192.168.1.2, মানে কম্পিউটারটাতে পিং করলাম, তাহলে রাউটার পিং করে 5টা। এই যে 5টা এক্সক্লেমেটরি সাইন আসে। ঠিক আছে, 5টা এক্সক্লেমেটরি সাইন আসে। এখানেও রাউন্ড ট্রিপ টাইম দেখায়, যেতে কত সময় লাগে, আসতে কত সময় লাগে, যাওয়া আসা, মিনিমাম, ম্যাক্সিমাম, এভারেজ। এবং এই ইউনিটগুলো কিন্তু মিলি সেকেন্ডে। ঠিক আছে, সেকেন্ডে না, মিলি সেকেন্ডে। তাহলে আজকে আর কন্টিনিউ করবো না। এখন বলেন যে কমান্ডগুলো আজকে শিখলাম, কি কি শিখলাম আমরা? ইউজার মোড থেকে কিভাবে প্রিভিলেজ মোডে যেতে হয় সেটা শিখলাম। রানিং কনফিগারেশন দেখতে হবে কিভাবে, স্টার্টআপ কনফিগারেশন দেখতে হবে কিভাবে, ফ্লাশ দেখতে হবে কিভাবে, সেগুলো দেখলাম, তাই না? তো এইখানে আমরা একটু 18, আচ্ছা, সেম পার্থক্য আছে একটু, সেটা হচ্ছে যে ওই 1900 গিগাবিট আর এটাতে ফাস্টে থাকে, ইন্টারফেসটা শুধু চেঞ্জ, আর এগুলো আর সব কোয়ান্টি। বুঝিনি? কপি প্রিভিলেজ মোডে, কপি প্রিভিলেজ মোডে, অন্য মোডে দিলে কাজ করবে না। আচ্ছা, বেটার আপনারা একটু ইমেল অ্যাড্রেসটা কষ্ট করে আরেকবার লিখে দেন।